সত্যম শিবম সুন্দরম। জয় মা ভবতারিণীর মানসপুত্র ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ত্রিকালদর্শী মহাপুরুষ বাবা লোকনাথ এবং নাট্যাচার্য গিরিশ ঘোষের শ্রী স্মরণ করে শুরু করতে চলেছি উজ্জ্বলা মাইতি প্রতিষ্ঠিত প্রধান উপদেষ্টা কার্তিক চন্দ্র পাল এবং তরুণ তুর্কি বিবেক মাইতি প্রযোজিত চলতি মরশুমের জনচিত্ত জয়ী সামাজিক যাত্রাপালা আধার রাতের অভাগিনী বধূ। শুনেছো কি তার শব্দ চারিদিকে নিস্তব্ধ, শুনেছো কি তার শব্দ চারিদিকে নিস্তব্ধ, শুনেছো কি তার পদধ্বনি আসছে সেই আসছে আসছে সেই আসছে। কে কে তুমি ছায়া মূর্তি হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছো? কে তুমি? আমি তোমার গলা, তোমার প্রাণীর প্রতিমা। আজ আমার আত্মা ডুকরে ডুকরে কাঁদছে। আমি তোমাকে সহ্য করতে পারছি না, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। সহ্য আপনাকে করতেই হবে। কে তুমি? আমি আপনার মেজ ভাইয়ের স্ত্রী শিপ্রা। আমার দাদা নিজের স্বার্থ পূরণের জন্য আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, তার জন্য দায়ী আপনি। কি বলছো? তার জন্য দায়ী আমি? হ্যাঁ, আপনি দায়ী। কে তুমি? আমি আপনার ছোট ভাইয়ের স্ত্রী তিথি। শয়তান সমরেশ সামন্ত আমার জীবনটাকে শেষ করে দিয়েছে জেনেও আপনার প্রতিবাদের কলম গর্জে ওঠেনি কেন? আমি তোমাদের সহ্য করতে পারছি না, তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। আসছে 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 না, দীপঙ্কর বাবু, আপনি এভাবে চিৎকার করছেন কেন? কি হয়েছে আপনার? ওদেরকে চলে যেতে বলুন। আমি আমি আপনার হাতে ধরে অনুরোধ করছি, ওদেরকে চলে যেতে বলুন। কি বলছেন আপনি? কই, এখানে তো কেউ নেই। হ্যাঁ, কেউ নেই, কিন্তু একটু আগে যে ওরা ছিল। সত্যি করে বলুন তো, আপনার জীবনে কি ঘটেছিল? শুনবেন শুনবেন ডাক্তার, শুনবেন। তাহলে ফিরে চলুন আজ থেকে 5 বছর আগে সোমেশ্বর চ্যাটার্জির বাড়ি। নাটক আরম্ভের পূর্বে ত্রিনয়নী অপেরার পক্ষ থেকে বিশেষ কয়েকটি ঘোষণা অনুগ্রহ করে শুনবেন। যে সকল কুটিতে ত্রিনয়নী অপেরার চোখগুলো বাঁধা রয়েছে, দয়া করে ওগুলো দিক পরিবর্তন করবেন না কিংবা ওতে হেলান দিয়ে বসবেন না। তাতে আপনাদের নাটক শোনার কিংবা আমাদের শোনানোর দুই বিঘ্ন ঘটতে পারে। নাটক শুরু থেকে নাটক শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত সাম্প্রদায়িক শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। উৎসব কমিটি নির্ধারিত ইলেকট্রিশিয়ানের কাছে ত্রিনয়নী অপেরার পক্ষ থেকে বিনীত অনুরোধ, নাটক চলাকালীন প্রয়োজনে বিদ্যুৎ আমাদের যাত্রাপার্টি লাইট বোর্ড সরবরাহ করবেন। আপনার কাছে এই আশা রেখে ঘোষণাগুলো শেষ করলাম। নমস্কার। উপস্থিত সুধী মণ্ডলী, আয়োজক মণ্ডলীর সকল সদস্য এবং সদস্যবৃন্দ তৎসহ প্রশাসনকে ত্রিনয়নী অপেরার পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং উষ্ণ নাট্যাভিনন্দন জানিয়ে সর্বোপরি ঠাকুর শ্রী শ্রী শীতলা মাতা এবং চণ্ডী মাতার শ্রী চরণ স্মরণ করে শুরু করতে চলেছে আজকের যাত্রাপালা আধার রাতের অভাগিনী বধূ। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নাটক নির্দেশনা মণিরাজ ব্যানার্জি, কথা ও সুর অনিল মাইতি, আব ও সঙ্গীত পরিচালনা জন্মেঞ্জয় বাবু ও তার সম্প্রদায়, আলো ধ্বনি জ্যোতিকা আলো ঘর, নিয়ন্ত্রণে প্রদীপ কুমার এবং অরুণ কুমার, দল ম্যানেজার গোপাল বাবু, জেনারেল ম্যানেজার আনন্দ বাবু। এবার আপনাদের অনুমতি নিয়ে শুরু করতে চলেছি নৃত্য পরিকল্পনা এবং অভিনয় কিন্নর কণ্ঠী গায়িকা নায়িকা অর্পিতা চ্যাটার্জি, গায়ক নায়ক কুমার শুভ, গ্ল্যামার কুইন মিস বৃষ্টি, বলিষ্ঠ নট অশোক কুমার, লাস্যময়ী মিস লিপি, চিত্রমঞ্চ দূরদর্শনের গায়ক নায়ক কুমার অগ্নি, সেই সঙ্গে কুমার মেঘনাথ, জগবন্ধু এবং বিপ্লব কুমার। তৎসহ নাটক সম্পাদনা, সহ নির্দেশনা এবং অভিনয় বর্তমানে সর্বাধিক জনপ্রিয় খলনায়ক দীপক কুমার। এবার শুরু করতে চলেছি ভাগ্যের নির্মম পরিহাসে কলঙ্ক গায়ে মাগল শুধু মানুষ রূপী শয়তানের কাছে আধার রাতের অভাগিনী বধূ।
লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ আমার বান্ধবী তথা আমার বাবু স্ত্রী তোলার জন্মদিন। আজকের পার্টি কিন্তু সেই উপলক্ষে আজকের পার্টিতে অতিথিদের অভ্যর্থনার দায়িত্ব কাকাবাবু আমার হাতেই তুলে দিয়েছেন এবং পার্টির শেষে কাকাবাবু একটি বিশেষ দিনের কথা ঘোষণা করবেন, সেটা হলো আমার এবং তোলার বিয়ের দিন। কি ব্যাপার বলটন, তুমি এলে তোমার পার্টনার এলো না? কিন্তু আপনার ভাবি স্ত্রী দোলা দেবকে তো দেখতে পাচ্ছি না, কখন আসবে গুরু? আসবে রে ভাই, আসবে। যখন তোমাদের যৌবনের জল তরঙ্গ বেজে উঠবে কেমনের মেঝে, নেশা রিমঝিম চোখের সামনে ভেসে উঠবে স্বপ্ন ঝিলমিল তরঙ্গ, ঠিক তখনই তো স্বর্গের নন্দনকানন থেকে নেমে আসবে আমার প্রাণের প্রতিমা দোলা। দেখুন, ওই আপনার ভাবি স্ত্রী দোলা দেবী হয়তো দীপঙ্কর বাবু তপস্যা করছেন। আরে না রে ভাই, এখানে হাসাহাসির কোনো কারণ নেই, কারণ আজকের অনুষ্ঠানে সবাই এসেছে, আসলে একমাত্র এই দীপঙ্কর ভট্টাচ। সে কি দীপঙ্কর বাবু আসেন? আরে ভাই, কোন লজ্জা আসবে? আমি তো তোকে পরিষ্কার জানিয়ে দিয়েছি, আজকে অনুষ্ঠানের শেষে কাকাবাবু আমার এবং দোলার বিয়ের দিনটা এই সবার সামনে ঘোষণা করবেন। দোলা দেবী তো দীপঙ্কর বাবুকে বেশি পছন্দ করতেন। রাইট রাইট, অ্যাবসলিউটলি রাইট। আগে পছন্দ করতো রে ভাই, কিন্তু এই মুহূর্তে তার পছন্দটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। মিস্টার চ্যাটার্জি, আমি কাকাবাবুকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, দীপঙ্করের সঙ্গে দোলার মেলামেশাটা আমি পছন্দ করি না। এই তো হাউ লাভলি অ্যাপিয়ারেন্স দোলা, সত্যিই যেন রাজকন্যা। জীবন যৌবন মধুময় হোক। একদম। তোমাদের প্রীতীয় শুভেচ্ছা রইল। কিন্তু সবাই এসেছে, দীপঙ্কর আসেনি। না গো দোলা, দীপঙ্কর এখানে আসেনি। আপনি শাড়ি পছন্দ করেন, তাই তো আমি আপনার জন্য শাড়ি এনেছি। এবার আমার গুরু আপনাকে প্রেজেন্ট করবেন। আমি আমার বান্ধবী তথা আমার ভাবি স্ত্রীকে এই বহু দামি নেকলেসটি প্রেজেন্ট করে আমাদের হ্যাপি লাইফের সূচনা করতে চাই। তাও সরেশ, নেকলেসটা আমার হাতে দাও। শুধুমাত্র বান্ধবী হিসেবে দিলে গোড়াটা আমি বাড়িয়ে দিতাম। বাট রিমেম্বার দোলা, আমি চাই না দীপঙ্কর আসেনি বলে তুমি আমার প্রেস্টিজটাকে রোজ করে দেবে। Yes, তুমি নিশ্চয় জানো আজকে অনুষ্ঠানের শেষে কাকাবাবু তোমার এবং আমার বিয়ের দিনটা সবার সামনে ঘোষণা করবে। তাই তার আগে তোমাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাইছি। কি কথা? প্রথম কথা, তুমি তোমার জন্মদিনে আনন্দ করছো না কেন? আমি বাড়িতে ভাত খেয়ে বাতালো, আমার সব ভালো লাগে না। আমার হাত থেকে প্রেজেন্টেশন নেওয়াটাও কি তোমার ভালো লাগে না? আজকের এই শুভ দিনে আপনারা দুজনে মিলে কি ঝগড়া করলেন? বাহ, চমৎকার। একই তুমি ঠিক সময় মতো উপস্থিত হতে না পারার জন্য আমি দুঃখিত। স্বর্গের নন্দনকাননে দানবের এইভাবে উপস্থিতিটা একেবারে বিস্ময়কর। শুধু বিস্ময়কর হবে আশায় নয়, বড় অনধিকার প্রবেশ। এখন মানে প্রস্থান করলে আমরা খুশি হব, কিন্তু প্রবেশ ও প্রস্থানের মাঝে আরো যে একটা ডায়লগ আছে, কি? আর সেটাই হলো আমার এক্সিট নম্বর। কি বলছো তুমি? প্রস্থানের আগে আমাকে শেষ সংলাপটুকু বলতে দাও তোলা। আমি বিনা নিমন্ত্রণে এখানে আসিনি, তুমি নিজে গিয়ে আমাকে নিমন্ত্রণ করে এসেছিলে, তাই তাই বন্ধু, ও গো বন্ধু, তোমার জন্মদিনে দিতে এলাম উপহার, রজনীগন্ধা এই লেখা বইটা, তাই পাবে হৃদয়ে তোমার। ও গো বন্ধু, তোমার জন্মদিনে দিতে এলাম উপহার, রজনীগন্ধা এই লেখা বইটা, তাই পাবে হৃদয়ে তোমার। ও গো বন্ধু, এসেছি আমি অনেক আশা নিয়ে,
চাইবো না সম্মান, চাইবো না প্রতিদান, চলে যাব বুক ভরা ভালোবাসা দিয়ে। এসেছি আমি অনেক আশা নিয়ে, চাইবো না সম্মান, চাইবো না প্রতিদান, চলে যাব বুক ভরা ভালোবাসা নিয়ে। তুমি তো রাজরানী, আমি যে ভিখারি, তুমি তো রাজরানী, আমি যে ভিখারি। অনেক তফাৎ তোমার আমার বন্ধু, ও গো বন্ধু, তোমার জন্মদিনে দিতে এলাম রজনীগন্ধা, এনে কাবলিটা খাই খাবি হৃদয়ে তোমার বন্ধু, ও গো বন্ধু, ও গো বন্ধু, ও গো বন্ধু। আমার এই বড় জীবনে তোমার তো উপর বান্তু পাদবে। বলুন তুমি এখন ভেতরে যাও ভাই, এদের সঙ্গে আমার কিছু কথা আছে। সোলং দোলা দেবী, সোলং দীপঙ্কর বাবু, গুড বাই। শঙ্কর বাবু সারা বস্তির একটা নরকের ক্রিমিকে কথা তুমি চিন্তা করে বলছো? আগামী দোলার সঙ্গে কিছু কথা বলতে চাই। তোমার সঙ্গে আমার কোনো কথা রাখতে পারে না। আছে গো দোলা আছে, তোমার সঙ্গে তো আমার অনেক কথা আছে। প্রথম কথা, মাল্টিমিলিয়নার সোমেশ্বর চ্যাটার্জির একমাত্র কন্যা বস্তির এক সামান্য সাংবাদিক দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে মিশবে কেন? ইয়েস ইউ আর রাইট, কেন মিশবে? দোলা, আমি তো তোমাকে অনেক আগেই জানিয়ে দিয়েছি, কলেজ লাইফ থেকে দীপঙ্কর আমার বন্ধু হলেও আদর্শগত দিক থেকে আমার শত্রু। অতএব আজই তোমার এই বাড়িতে শেষ আসা, ভবিষ্যতে আমার মেয়ের সামনে তুমি কখনোই আসবে না, এটাই আমার প্রথম এবং শেষ কথা। আপনি অত্যন্ত সুন্দর কথাই বলেছেন কাকা বাবু। আপনার বাড়িতে প্রথম দিনই এসেই আমাকে শেষ কথাটা শুনতে হলো। কোথায় যাচ্ছ দীপঙ্কর? বস্তিতে ফিরে যাচ্ছি দোলা। মাথা হেড করে চলে যাবে, তোমার কথা তুমি বলে যাবে না? কি আর বলবো দোলা, আমার ভালোবাসার মুক্ত বিয়ঙ্গীকে যারা লোভের খাঁচায় বন্দি করে রাখতে চায়, হয়তো বাক্যালাপ করে কি লাভ? তুমি কিন্তু তোমার পর্দার সীমাটা ছাড়িয়েছো দীপঙ্কর। দীপঙ্করের দুর্ভাগ্য যে আপনার মেয়ে তাকেই ভালোবেসেছিল। ভালোবেসে ছিলাম নয়, আজও আমি ভালোবাসি। তাই অত্যন্ত কষ্টের সঙ্গে আমার ভালোবাসাকে এক নারী বিবাসু কামান্দ পুরুষকে আমি করুণা করে গেলাম। লে পঞ্চা পায়েস খা, ওরে সারা শহরের বাচ্চা, তোর ভালোবাসা তুই আমায় করুণা করতে চাস? Stop it! আমি জানতে চাই এই বিশ্বের শেষ কোথায়? লক্ষ লক্ষ টাকার মালিক সোমেশ্বর চ্যাটার্জির বাড়ির বারান্দায় পড়ে হতভাগ্য সাংবাদিক তার কপালে রক্ত মুছছে, এই দৃশ্য এখানেই শেষ? না, এখানে শেষ নয়। এই রক্তাক্ত দীপঙ্করের হাত ধরে হতভাগ্নী দোলা তার সুখের ঘর করতে যাচ্ছে। এই দৃশ্য এখানেই শেষ। শেষ নয়, শুরু। অনেকদিন ধরে মালটাকে খেচে কাটতে পারছি না, কিন্তু কিন্তু হাল ছাড়লে চলবে না। আরে ওই তো মালটা এদিকেই আসছে, আমি একটু দূরে দাঁড়াই আর মনে মনে ছক কষি। মনে থাকবে রে সুজাতা, মনে থাকবে তুই কিন্তু আমাদের বাড়িতে যাস। ইস, সুজাতার সাথে দেখা করতে গিয়ে বাসটা ফেল করলাম। পরের বাস এবার কখন আসবে? উফ, কি ব্যবসা গরম, ভীষণ গরম। কলেজ স্টুডেন্ট আপনার মতোই আমি পরের বাসের অপেক্ষা করছি। আচ্ছা, এটা কাজ করলে হয় না? কি কাজ? এই ব্যবসা গরমে দাঁড়িয়ে পচে মরার থেকে ওই চায়ের দোকানে ফ্যানের তলায় বসে চা খেতে খেতে গল্প করলে কেমন হয়? চা আমি খাই না। ঠিক বলেছেন, চা না খাওয়াই ভালো। আজকাল ডাক্তাররা কি বলে জানেন? কি বলে? ডাক্তাররা বলেন চা খেলে নাকি হজমের গন্ডগোল হয়, তাছাড়া নাকি বডির গ্ল্যামারও কমে যায়। চলুন একটা ঠান্ডা খাই। ঠান্ডা আমি খাই না। ঠান্ডাও খান না? তাহলে কি করা যাবে? একটা ট্যাক্সি নিয়ে চলে যাই। এই তো এতক্ষণে ঠিক কথা বলেছেন। একে তো ব্যবসা গরম, এই গরমে চায়ের দোকানে বসে চা খাওয়ার থেকে ট্যাক্সিতে চেপে গায়ে ফুরফুরে হাওয়া লাগাতে ইডেন গার্ডেন, গড়ের মাছ, কি
বাবুঘাট গেলে কেমন হয়? তা ভেরি গুড আইডিয়া। ট্যাক্সি ডাকবো, ট্যাক্সি। আরেকটু অপেক্ষা করুন, আমার একটা বান্ধবী আসবে। দারুণ দারুণ। এ কি এত দূরে বসলেন কেন? না মানে কাছাকাছি না বসলে কি জমিয়ে গল্প করা যায়? আপনি কি করেন? কলেজে পড়ি, স্টুডেন্ট। ভেরি গুড স্টুডেন্ট। হ্যাঁ। আমিও স্টুডেন্ট। মানে আজ থেকে আমি আপনার বান্ধবী আর আপনি আমার বন্ধু। সত্যি? আপনার গা ছুঁয়ে বলছি, সত্যি সত্যি সত্যি। কি হলো, কি দেখছেন? আরে বাবা কথা বলুন, সিগারেট ধরান, বাড়তি থাকলে আমিও খাবো। সিগারেট আছে তো, আছে আছে। এই নিন। না এখানে খাবো না, যদি কেউ দেখে ফেলে। আরে বাবা কেউ দেখবে না, কেউ দেখবে না। তাছাড়াই ভর দুপুর বেলায় বাস স্ট্যান্ডে কেউ থাকে না। আজকাল কত মেয়ে সিগারেট খায়। আমার বান্ধবীও খায়। কই আপনার বান্ধবীকে তো দেখতে পাচ্ছি না। এক্ষুনি চলে আসবে। আরে বাবা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলুন, ট্যাক্সি। আপনার দেখছে দেরি সহ্য হচ্ছে না তাই না? আচ্ছা আমি যদি মেয়ে না হয় ছেলে হতাম, আপনি আমাকে বাবুঘাটে বেড়াতে নিয়ে যেতে পারতেন। তার মানে? কিংবা আমি যদি যুবতী না হয় বুড়ি হতাম, সেই বুড়িকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য ঘন ঘন সিগারেট টানতেন। তুমি সাধারণ মিথ্যা মানে। খবরদার আমাকে তুমি বলবেন না। চোখে সানগ্লাস লাগিয়েছেন বলে মনে করছেন আমি আপনাকে চিনতে পারিনি? স্টুডেন্ট, কলেজে পড়েন, 420 কলেজ। সেখানে বসে আপনারা লক্ষ্য করেন কোন মেয়েটার কেমন ফিগার, কিসের টপ দিয়ে খেছে গাঁদবেন। স্কুল কলেজের মেয়েদের আপনার ঘরে ভাবন নেই? তুমি আমাকে ঠিকই চিনতে পেরে গেছো। তুমি চেঁচাচ্ছ বলে আমি তোমাকে সহজে ছেড়ে দেবো? কখনোই না। আমি তোমাকে এখান থেকে ঠিক তুলে নিয়ে যাবই যাবো। চলে এসো, কামান। তাই নাকি? দেখি আজ তুমি আমাকে কেমন করে তুলে নিয়ে যেতে পারো। কুইক, হারি আপ! হারামজাদি! বাঁচাও! কে কোথায় আছো? পুলিশ! কেউ নেই সোনা। আছে কে তুই? আমি স্রষ্টা সুদন শক্তাফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। হারামজাদা, তুই আমায় লাথি মারলি? তবে রে শুয়োরের বাচ্চা। যাবে যা শালা, পালিয়ে বেঁচে গেছিস। শালা আমার সাথে টেক্কা দেবে। একই তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও বাড়ি যাও বলছি। আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। সব মেয়েরা না একরকম, এই রাস্তায় বেরিয়ে ছেলেদের সাথে রেলা মারাবে, কেলেঙ্কারি ঘটিয়ে চিলের মতো চেঁচাবে। কে আছো? বাঁচাও! পুলিশ! যত না না, আমাকে আপনি ভুল ভাবছেন। আমি থাক, আমাকে আর জ্ঞান দিও না। শালা মস্তান ঠেঙাতে ঠেঙাতে কখন যে আমার নামটা মস্তানের খাতায় উঠে গেছে। মস্তানের উপর যে মস্তানি করে সেও কিন্তু বড় মস্তান। আপনি আমার কাছে চড় মারলেন? না না, ইয়ে মানে আমার ভুল হয়ে গেছে, সত্যি আমার ভুল হয়ে গেছে। বিশ্বাস করুন, অন্যায় দেখলে না আমার এই মাথা ঠিক থাকে না। দেখুন না, আপনি যে আমার অপরিচিতা সে খেলটা আমার নেই। প্রথম থেকে আপনাকে আমি তুমি তুমি করে বলে যাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করবেন। না না, এ আপনি কি বলছেন? আর যদি আপনি সময় মতো না এসে পড়তেন, আমার যে কি সর্বনাশ হতো এটা তো আমি ভাবতেই পারছি না। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। শুনুন। হ্যাঁ বলুন। আপনার নামটা? আমার নাম তীর্থঙ্কর। তীর্থঙ্কর, বাহ খুব সুন্দর নাম তো। তাহলে আপনার নামটা? আমার নাম তিথি। তিথি, বেশ মিষ্টি নাম তো। তুমি? আজ তোমায় দেখে হলো মনের কোণে, আজ তোমায় দেখে মনের কোণে, তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো, আমার স্বপ্ন তরঙ্গ, আমার স্বপ্ন তরঙ্গ। মিষ্টি মিষ্টি, দারুণ মিষ্টি। এটা নিশ্চয় কোনো নাম করা দোকান থেকে আনা হয়েছে। হ্যাঁ ঠিক ধরেছি, এটা হলো ভীমনগর সন্দেশ। সুগার হওয়ার আগে এই সন্দেশ আমি রেগুলার খেতাম। যা ফুরিয়ে গেল, আর একটু হলে ভালো হতো। প্রদীপ, এই প্রদীপ। হ্যাঁ শোন, কাছে আয়। বলি কার কথা শুনি বলুন তো বাবু? ওদিকে বৌদিমণি রাখছে রান্না কত বাকি, আর এদিকে আপনি রাখছে, আর সেদিকে খান্দু রাখছে সন্ধ্যা বাজারে কি কি আনতে হবে। আমার হয়েছে যত জ্বালা। বলুন কি বলবে তার
আস্তে আস্তে, জানিস না এ ঘরে একটা বাঘিনী আছে, উল্টো পাল্টা দেখলেই একেবারে লাফিয়ে পড়বে। শোন কাছে আয়। এই বৌমা কোথায়? বৌমা ঠাকুর ঘরে পুজো করছে। দীপঙ্কর বাড়ি ফেরেনি? না। ব্যাস, তুই এক কাজ কর, বৌমা নিশ্চয় ঠাকুর ঘর থেকে বেরোতে দেরি হবে, এই সুযোগে তুই ফ্রিজ থেকে আমাকে একটু মিষ্টি এনে দে। বলেন কি করতে বাবু? বেলার সময় রুগী আপনি আবার মিষ্টি খাবেন? যা, যা, বকিস না তো। হ্যাঁ, এবারে সবাই যেন আমাকে জ্ঞান দেওয়ার জন্য বসে আছে, মিষ্টি খাবেন না, সিগারেট খাবেন না, যত সব। এই শোন শোন শোন, এই 50 টাকা রাখ, সিনেমা দেখবি। আরে বুঝিস না কেন, আমার বড় ছেলে দীপঙ্কর বাড়িতে নেই, মেজো ছেলে শুভঙ্কর বন্ধুর বাড়ি বেড়াতে গেছে, আর ছোট ছেলে তীর্থ সে এখন কলেজে, আর রায়বাগিনী বড় বৌমা সে এখন ঠাকুর ঘরে পুজো করছে। ব্যাস, এই সুযোগে আমি যা খুশি তাই করবো। যা তাড়াতাড়ি আন। যাচ্ছি। তবে তবে বৌদিমণি যদি কথা জানতে পেরে আমাকে বকাবকি করে, আমি কিন্তু সব বলে দেবো। হ্যাঁ। এই শোন, টাকাটা নিবি না? না কর্তা বাবু, টাকাটা আপনি রেখে দিন, ওই দোকানে গিয়ে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাবেন। সিগারেট খাবেন? সামান্য একটা চাকর, সেও পর্যন্ত আমাকে নজরে রেখেছে, আর রাখবে না কেন? এ হলো সব বৌমার শিক্ষা। আমার 3টে ছেলে ঠাকুর চাকর, এমনকি আমিও পর্যন্ত ওই বৌমার ভয়ে অস্থির। আজ যদি গিন্নি বেশ থাকতো তাহলে বুঝতো ঠেলা। বাবু, কে? ও খাদু। খাদু এনেছিস? এই যে এনেছি। একটু লুকিয়ে দেখিস না দে, ওই প্রদীপটা হাড় বজ্জা দেখতে পেলে। এই নিন ধরুন। হ্যাঁ, মাত্র একটা? হ্যাঁ, আর বাকি 9টা সিগারেট আমি আপনার শোবার ঘরে বালিশের তলায় লুকিয়ে রাখবো, আপনি লুকিয়ে লুকিয়ে খাবেন। বেটা, দারুণ বলেছিস বৌমা, তুমি আর কিছুই জানতে পারবে না। এই বেটা, হাঁকর দেখছিস কি? দে, ধরিয়ে দে। বাহ, একেই বলে সুপটান। তুই এখন এখান থেকে যা। যাচ্ছি কর্তা বাবু, তো যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাচ্ছি। বৌদিমণি নিষেধ সত্ত্বে আপনি কিন্তু লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছেন, কাজটা কিন্তু মোটেই ভালো করছেন নি। কারণ যতই করুন চালাকি, পরে বুঝবেন জ্বালাটা কি। এ শালা যদি রামকৃষ্ণ, তাহলে সে হচ্ছে ভগিন নিবেদিতা, সব জন্য জ্ঞানের ভান্ডার। যাক, সিগারেট যখন পেয়ে গেছি তখন কুচ পড়ুয়া, কাউকে আমি ভয় করি না। দোস্তুর মতো আমি এবারের গার্জেন, আমি কাউকে ভয় করি না, সবাই আমাকে ভয় করবে। বাবু, ও বাবু, আমি পদি। ও পদি? আমি পদি। এই নিন আপনার মিষ্টি, তাড়াতাড়ি খেয়ে ফেলুন, বৌদিমণি হয়তো এবার এসে পড়বে। হ্যাঁ, এসে পড়বে। তাহলে এখন আমি কি করি? সিগারেট খাই না মিষ্টি খাই? মিষ্টি খাই না না না, আগে আমি সিগারেটটা খেয়ে নি, তারপর মিষ্টি খাবো। দীপঙ্কর থেকে বৌমা ছোট হলে কি হবে, এবারে সবাইকে হাতের মুঠোয় করে রেখেছে। কিন্তু ওই একটা দোষ, জাত কেউটার বাচ্চা, অন্যায় দেখলে ফোঁস। কিন্তু আমি শ্বশুর, তাকে ভয় করব কেন? বাবা, কি হলো বাবা? আমি এলাম আর আপনি ঘুরে বসে পড়লেন। আমি ডাকলাম, আপনি সাড়া দিলেন না, ব্যাপারটা কি? মিষ্টি আছে বুঝি? মিষ্টি? কে বললে? বৌমা, তুমি ভীষণ সন্দেহবাদী। সন্দেহবাদী? আপনি মিষ্টি খাননি? মোটেই না। আপনি মিষ্টিও খেয়েছেন আর সিগারেটও খেয়েছেন। সিগারেট? বৌমা, ডাক্তার আমাকে সিগারেট খেতে বারণ করেছে না? ডাক্তারবাবু বারণ করেছে বলে তো আপনি লুকে লুকে সিগারেট খাচ্ছেন আর মিষ্টিও খাচ্ছেন। বৌমা, চুপ করুন, আমার চোখে আপনি ফাঁকি দিতে পারবেন না। আমি ঘরে ঢুকেই আপনাকে মিষ্টির প্যাকেট লুকোতে দেখেছি, আর সিগারেটের গন্ধ পেয়েছি। পেতেই পারো না, পেতেই পারো না, কারণ আর 7 দিন হলো আমি সিগারেট পর্যন্ত ছুঁই না। তাহলে এটা কি? ওটা ইয়ে মানে ইয়ে। উঠুন, উঠুন। কতদিন মিষ্টির মুখ দেখেননি, সিগারেটও ছোঁয়েননি পর্যন্ত, তাহলে লুকিয়ে লুকিয়ে মিষ্টিটাকে আমি খেয়েছিলাম আর সিগারেটটা বুঝে আমি টেনেছিলাম, তাই না বাবা? বাবা, আপনি তো সব কিছু অনুম করে হাসতে হাসতে স্বর্গে চলে যাবেন, কিন্তু কিন্তু আপনার 3 ছেলের জন্য, আমার জন্য, এই সংসারের জন্য আপনি কি রেখে যাবেন বাবা? শুধু কান্না আর কান্না।
তাই না? কাঁদিস না রে মা, কাঁদিস না। আমি জানি আমি খুব অন্যায় করে ফেলেছি, তাই তাই তুই তোর বুড়ো ছেলেটাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। বাবা! ওরে মা, সেই এলি যদি আর 5টা বছর আগে আসতিস তাহলে তো শাশুড়ি দেখে যেতে পারতো লক্ষ্মীর ঘরে লক্ষ্মীর সঙ্গে লক্ষ্মী প্রতিমা দোলার কোনো তফাৎ নেই রে মা, বাবা! কোনো তফাৎ নেই। বাবা! বাবার সেই এক কাণ্ড, শাসন করলে লক্ষ্মী বলে ভুলিয়ে ভালিয়ে আমাকে শান্ত করে দেবে, কিন্তু আমি শান্ত হলে সংসারটা চলবে? বড় ভাই সাংবাদিক, মেজো ভাই পুলিশ অফিসার, ছোট ভাই পড়াশোনায় ব্যস্ত, তাহলে এত বড় সংসারটাকে সাজিয়ে গুছিয়ে কে রাখবে? শুনি খানুদা, পদ্মনি, তোমরা সব কাজ করে এখন তোমরা এখানে চলে এসো। কি হয়েছে বৌদিমণি, কি হয়েছে? কি হয়েছে বৌদিমণি? কিছুই জানো না, নেকা চণ্ডী কোথাকার। ফ্রিজ থেকে মিষ্টি বের করে বাবাকে কে এনে দিয়েছে? আর কে এনে দিচ্ছে সিগারেট? আমরা জানি না তো। জানো না? না না, সব জানি না। খবরদার মিথ্যে কথা বলবে না। তোমরা মনে করছো আমি লক্ষ্মীর ঘরে লক্ষ্মী পুজো করছিলাম বলে কিছুই জানি না? বাবাকে মিষ্টি এনে দিয়েছে এই পদ্ধতি। আমি নাই বৌদরি, মিষ্টি এনে দিয়েছে ওই খানু। কি? আমি মিষ্টি এনে দিয়েছি? তুই নিজে ফ্রি থেকে মিষ্টি বের করে এনে কর্তা বাবুকে দিলি, আমি যেটা দেখিনি না, দেখিনি। দোকান থেকে লুকিয়ে লুকিয়ে সিগারেট এনে কর্তাবুর হাতে ধরে দিলি, তার বেলা কি হলো? তোমরা দুজনেই ধরা পড়ে গেলে তো? এই যা, যা, যা। তোমরা দুজনেই সমান অপরাধী, বৌদিমণি। দুজনকে শাস্তি পেতে হবে। বৌদিমণি। 10 বার কান ধরে উঠবস করতে হবে। 10 বার? হ্যাঁ 10 বার কান ধরো, ধরো কান। ও 2 ও বাবা গো, 3 হয়েছে দিদিমণি, হয়েছে। এবার তোমার ছাত্রছাত্রীদের রেহাই দাও। খাদুদা, পদ্ধতি, যাও তোমার যে কাজে যাও। এই তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। মনি সেলাম, সেলাম বড় বাবু, আপনাকে হাজার হাজার সেলাম। শুধু সেলাম দিলে হবে না, আর অন্য কিছু দিতে হবে। দেব না তোমায়, ধরা দেব না, কোনো কথা বলব না। দেব না তোমায়, ধরা দেব না, কোনো কথা বলব। কতদিন বসে থাকি আমি যে একা, মনে কি তোমার পড়ে না? দেব না তোমায়, ধরা দেব না, কোনো কথা বলব না। হৃদয় আকাশে তুমি পূর্ণিমা চাঁদ, লাগতে দেব না সেটা গ্রহণের ভার। হৃদয় আকাশে তুমি পূর্ণিমা চাঁদ, লাগতে দেব না সেটা গ্রহণের ভার। তুমি ছাড়া আমি কিছু জানি না, কেন বোঝো না? দেব না তোমায়, ধরা দেব না, কোনো কথা বলবো না। দেব না তোমায়, ধরা দেব না, কোনো কথা বলবো না। আহ দোলা, তুমি কি এখনো আমার পর রাগ করে থাকবে? না থাকবো লাগে, তোমারই আজকাল এবার সকলে মাথা উঠে পড়েছে। কাজের লোকটা পর্যন্ত কেউ লুকিয়ে লুকিয়ে বাবাকে মিষ্টি এনে দিচ্ছে, আর কেউ এনে দিচ্ছে সিগারেট। মেজো বাবু সেই কবে বন্ধু ওই বাড়িতে গেছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। ছোট বাবু তো ঠিক সময় কলেজ থেকে বাড়ি ফেরেনি। বলি তুমি কি এইসব খোঁজ রাখো? কেন তীর্থ কি এখনো কলেজ থেকে বাড়ি ফেরেনি? শুধু আজ কেন, কোনো দিনই ঠিক সময় কলেজ থেকে বাড়ি ফেরেনি। আর ফিরবে কি করে? ছোট ভাই বলতে তুমি তো একেবারে অজ্ঞান। আদর দিয়ে দিয়ে তো 12টা বাজিয়ে দিয়েছে। এই একদম বাজে কথা বলবে না, আমার চেয়ে তুমি তাকে বেশি আদর দাও। কি ছোট ঠাকুরকে বেশি আদর দিই? দাও না, লুকিয়ে লুকিয়ে 20-50 টাকা 3 মাস অন্তর নতুন নতুন জামা প্যান্ট কে কিনে দেয় আমি? আর তুমি যে তোমার নিজের জামা প্যান্টগুলো দিয়ে দাও। কথাই কথাই বলো, ভালোভাবে পাস করতে পারলে তোকে একটা মোটর বাইক কিনে দেবো।
আরে বাবা আমি তো দেব বলি, কিন্তু তুমি তো দিয়ে বসে থাকো। কি করবো বলো, সে যে আমার সঙ্গে গুন্ডামি করে। সে একটা গুন্ডাই হবে। এই আমি তোমাকে বলে দিচ্ছি। তাহলে আমি একটু তোমাকে কথা বলছি, শোনো। কি কথা? তুমি একটু মেজর দিকে লক্ষ্য করো। তার ভাবগতি আমাকে ভালো লাগে না। ভালো কথা বললে সে রেগে কেন, যায়। কেন? আরে বাবা কষ্ট পাবেন বলে তাই আমি তোমাকে বলছি। এই শোনো না, ওই মেজো ঠাকুরের বালিশের তলা থেকে একটা মেয়ের ছবি পাওয়া গেছে। মেয়ের ছবি? হ্যাঁ গো, একেবারে মেম সাহেবের মতো পোশাক আশাক। আমি কিন্তু ব্যাপারটা ভালো বুঝছি না। তুমি বলো। এই দাও 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 দাও, আমাকে একটু ভাবতে সময় দাও। শুভঙ্করের বালিশের তলা থেকে মেম সাহেবের পোশাক পরা একটা মেয়ের ছবি? আরে বাবা, শুভঙ্কর তো পুলিশে চাকরি করে, আমার মনে হয় ওটা কোনো সমাজ বিরোধী মেয়ে। না দাদা না, সে মেয়েটা সমাজ বিরোধী মেয়ে নয়, একটা ভদ্র ফ্যামিলির মেয়ে। তুমি কি করে জানলে ঠাকুর? বারে আমি যে মেয়েটাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করেছি। তুই যে মেয়েটাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করেছিস, আমরা সেই মেয়েটার কথা বলছি না। আমরা অন্য মেয়ের কথা বলছি। অন্য মেয়ে মারুগুলি, আমি যে মেয়েটাকে রক্ষা করেছি সে মেয়েটার নাম তিথি। ওরে বাবা, মেয়েটার নামটা পর্যন্ত জানা হয়ে গেছে। বেশ বৌদি বেশ, বেশি বাড়াবাড়ি করলে দেখো দেখো, তোমার ছোট ভাইয়ের কাণ্ড দেখো। কি হলো, তুমি কিছু ভাবছো? হ্যাঁ? শুধু ভাবছি না দোলা, গভীর ভাবে ভাবছি। কি ভাবছো দাদা? সে তুই বুঝবি না, থাম। আচ্ছা দোলা, তুমি যে ছবিটা পেয়েছো সেই ছবিতে কি মেয়েটা একা আছে? না, একা নয়। এই রে, সাংবাদিকের সামনে ঘটনার উপস্থিত হয়ে গেছে। তুই থাম তো, যা এখান থেকে বেরিয়ে যা। কি হয়েছে দীপঙ্কর, চিৎকার করছিস কেন? তীর্থ কি কোনো অন্যায় করেছে? না বাবা, তীর্থ কোনো অন্যায় করেনি, আর শুভঙ্করও কোনো অন্যায় করেনি। অন্যায় করেননি আপনি, আপনার বড় বৌমা, আপনারা কেউ কোনো ভুল করেননি। শুধু ভুল হয়ে গেছে আমার এ বাড়িতে বড় ছেলে হয়ে জন্মগ্রহণ করে। দীপঙ্কর, বৌমার মতো তুইও কি আমাকে শাসন করবি? কেন করবো না বাবা? আপনি তো আমাদের ছোট ছেলে, দোলা আপনার মা, দীপ আপনার বাবা। মা বাবা যদি সন্তানকে শাসন না করে তাহলে কে করবে বাবা? আহা, আজ আমাদের সংসারে কি সুখ, কি শান্তি। কিন্তু আপনার এই সংসারে শান্তি বেশি দিন থাকবে না বাবা। এ তুই কি বলছিস দীপঙ্কর? ঠিকই বলছি বাবা। দোলা, দোলা তুমি ছবিটা নিয়ে এসো তো। ছবিটা আমি দেখা বলেই নিয়ে এসেছি। এই নাও ঠাকুরপো, এই ছবিটা নাও। তুই বাবাকে আর তোমার দাদাকে দেখিয়ে দাও। বাবা, বর্দা, আপনারা দেখুন আমাদের সংসারের এই দুঃখ দুর্দশার ছবি। এ কি? लैला मैं लैला ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला मैं लैला ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। देखूंगा दुनिया भुला दूंगा, मजनू बना दूंगा, ऐसी हूँ लैला। শিপ্রা, তুমি রেডি হও না, তোমাকে আমি আমার দেশের বাড়ি নিয়ে যাবো। নো নেভার, আমি তোমার সঙ্গে কোথাও যাব না। কি হচ্ছে বলবে তো শিপ্রা? ইট ইজ মাই ফাইনাল ডিসিশন। আজ থেকে আমি আমার দাদার ফ্ল্যাটে শিফট করব। কেন শিফট করবে, কারণটা কি? কারণ একটাই, তোমার সঙ্গে মানিয়ে চলা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। তাই আশ্চর্য, আমার অপরাধ। কই ফিরত চাইবে না। আগে বলো, তোমার কাছে কি আমার কোনো স্বাধীনতা নেই? আচ্ছা আমি কিন্তু বলেছি। মুখে না বললেও তোমার ব্যবহারে তার প্রমাণ পাচ্ছি। কি রকম? এই একটু আগে দাদার মুখে শুনলাম তুমি নাকি তোমার সঙ্গে আমাকে দেশের বাড়ি নিয়ে যাচ্ছ। দাদা বৌদির বিবাহ বার্ষিক অনুষ্ঠান মিটে গেলে আমি এখান থেকে নতুন বাসায় চলে যাচ্ছি। নতুন বাসা? আমি এখান থেকে ট্রান্সফার নিয়ে নদীর বকুলনগরে সেই পোস্টে জয়েন করছি। সে কি? কি হলো শিপ্রা, আমার প্রমোশনে তুমি খুশি হওনি দেখছি। খুশি হয়েছি, খুশি কেন হব না। বাট আমার কি হবে? তুমি যে আমাকে কথা দিয়েছিলে আমার দাদার সামনে সিরিয়ালে আমাকে সুযোগ করে দেবে। ও এই কথা? তাই সিরিয়ালের জন্য যখন তুমি এখানে থাকতে চাইছো থাকবে, আমি না ডেইলি পেশেন্ট জারি করবো। শুভ, তোমার দাদা কিন্তু সব সিনেমা সিরিয়াল পছন্দই করেন না। আরে দাদা চলফুল, তার পছন্দ পছন্দ তোমার কি এসে যায়? তুমি তোমার মতোই চলবে। ও শুভ, তোমার তুলনা শুধু তুমি। শিপ্রা, जिसको मैं देखूंगा दुनिया भुला दूंगा, मजनू बना दूंगा, ऐसी हूँ लैला। ও শিপ্রা, তুমি কি, তোমাকে নিয়ে কিছু করি? সবে প্রোটেস্ট করবে। আই মিন, তুমি যদি আমাকে সাহায্য করো, আমি তোমাকে কথা দিচ্ছি শিপ্রাকে যে একটা বড় মাপের ছবি আমি প্রডিউস করব। সত্যি দাদা, আপনার কথাই
না হেসে থাকতে পারলাম না। এতে আবার হাসির কি আছে? আমার দাদা কি বললো তুমি শুনতে পেলে না? তোমার তো তারা কাজ কুসুম কল্পনা শিপ্রা সবই প্রডিউস করে কি যাতে করবো, তাছাড়া আমার কি এত টাকা আছে? লে পঞ্চা পয়স খা। আরে ভাই টাকাটা তোমার না থাকলে তোমার বাবার রয়েছে। বিজনেস পলিসির মনোভাব নিয়ে কথাটা তুমি তোমার বাবার কাছে অ্যাপ্রোচ করো। আমার বাবা দিতে চাইলেও আমার দাদা কিন্তু দেবে না। ভাই কেন দেবে না ভাই? তোমার বাবার সম্পত্তির উপর কি তোমার কোনো অধিকার নেই? তাছাড়া তুমি দাবি ছেড়ে দিলে, তোমার এই সাদা সিধে বাবা সবকিছু তোমার দাদার নামে উইল করে দেবেন? হ্যাঁ, না এটা কোনো অসম্ভব ব্যাপার নয়, যেহেতু তোমার বাবা তোমার চেয়ে তোমার দাদাকেই বেশি ভালোবাসে। না না, দাবিদার হিসেবে চাইলে বাবা যদি তার সম্পত্তি দিতে রাজি না হয়। আরে ভাই তোমার বাবাকে তোমার দাদার বাসা থেকে অতি কৌশলে তোমাদের বাসাতে নিয়েছো। একটা কথা মনে রেখো ভাই, যে ঠাকুর যে বলে সন্তুষ্ট হয় সেই পথই অবলম্বন করতে হয়। তাছাড়া জীবনে উন্নতি করতে গেলে আমার একটু আদর রিস্ক নিতেই বোঝা, হবে। বোঝা এটাকে। তার জন্য যদি কারো স্বার্থে ঘা পড়ে তাতে তোমার দুঃখ করলে চলবেই না। এই যে দেখো না তোমার দাদা তোমাদের ফাঁকি দিয়ে বৃদ্ধ বয়সে তার বিবাহ বার্ষিকী পালন করছে। একবার ভেবে রেখো তো ভাই, এটা কি তোমাদের সংসারে কামাবাচা নয়? বলবেন না, বলবেন না। কেন? আমার দেবতার মতো দাদার নামে আপনারা মিথ্যে বদনাম এই করেন। সব। আপনারা জানেন না আমার দাদার অক্লান্ত পরিশ্রমে আমি পুলিশের চাকরি পেয়েছি। জানেন, যেদিন আমি প্রথম পুলিশের চাকরিতে জয়েন করি সেদিন গোটা ভট্টাচার্য পরিবারে বয়ে গিয়েছিল খুশির জোর। খুশির জোয়ারে সারা বাড়িতে মেতে উঠেছে। আজ আমার মেজ ছেলে শুভঙ্কর কলকাতা যাচ্ছে পুলিশের চাকরি করতে, আর এই আনন্দে গোটা পরিবারের লোক গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। কাজের সময় যে কাউকে কাছে পাবো সে উপায় নেই। তীর্থ, তীর্থ, কি হলো বাবা? সাত সকালে চেঁচিয়ে পুরো বাড়িটা মাত করে দিলে। হলো আমার মাতার মুন্ডু। বৌমা কোথায়? বৌমা মা সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে গেছে। চুপতে গেছে। আরে আগে বলবি তো, দুর্গা 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 দুর্গা। জানিস তীর্থ, তোর মা মারা যাওয়ার পর তোর ওই দাদা বৌদি তোদের কোলে পিঠে করে মানুষ করেছে। তাই তো আজ শুভঙ্করের মঙ্গলের কথা চিন্তা করে মায়ের মন্দিরের কাছে পুজো দিতে আজ যে তারই বেশি আনন্দ রে তীর্থ। আনন্দটা তোমারও কম দেখছি না বাবা। হবে না, হবে না। আজ যে আমাদের সবার স্বপ্ন সফল হতে চলেছে। আর তোরা কেউ দোষ দিয়ে তোদের বর্দায় দীপঙ্কর ভট্টাচার্যকে বলতে পারবি না যে সে তার ভাইদের মূর্খ করে রেখেছে। আজ আমি ধন্য, আজ আমি পরিপূর্ণ। বাবা তুমি এই দেখো দেখি, নিজের কথা বলতে গিয়ে চোখ দিয়ে কেমন জল গড়িয়ে এলো। তাতে যে আমার ছেলের মঙ্গল কামনাই করছো বাবা, এতে অশুভ লক্ষণ মাত্র নেই। নেই নেই নেই, এটা নেই ওটা নেই, চারিদিকে শুধু নেই নেই রব। এই যে ছোট্ট কাকু, তোমাকে না বলে গেলাম তুমি তো মেজদার জামা প্যান্টগুলো গুছিয়ে গাছিয়ে রেডি করে রাখবে, তা না করে। আচ্ছা বৌদি, না দেখে যা হোক একটা কিছু বলে দিলেই হলো। বলি দেখেছো কি না আমাকে দেখে চেঁচাতে শুরু করে দিয়েছো? শালা গরম খুঁটি দিয়ে খাঁদুর গালে এমন ছেকা দিয়েছি কিছুক্ষণ পরে বুঝতে পারবে শালা চুরি করে খাওয়া কি গুণ। বিশ্বাস করবেন নি, বিশ্বাস করবেন নি। আপনারা এই হাড়ি খেকির কথা একদম বিশ্বাস করবেন নি। আরে তোমাদের আবার কি হলো? বলবেন না কর্তা বাবু, যেই আমি মাছের মুড়াটা বাইরে ধুতে গেছি সেই ফাঁকে ওই খাঁদু ফ্রিজ থেকে মিষ্টি বের করে টপাটপ টপাটপ করে খাচ্ছে। আর তুই কি করিস মনে করেছিস আমি কিছুই জানি না? কি করেছে? আর বলো না ছোটদা বাবু, বাজার করে এসে খিড়কি দরজা দিয়ে উঁকি মেরে দেখি এই পদি রান্না করতে করতে কড়া থেকে মাছের মুড়া তুলে নিয়ে গপাগপ গপাগপ করে খাচ্ছে। আমি রান্না করতে কড়া থেকে মাছ তুলে খাই, আর তুই কি করিস আমি বলবো? বল, বল, বল। তাহলে বলছি বল, বল, বল। চাকর বাকর পোকা মাকড় বাজার করতে যায়, বাজারে পয়সা চুরি করে ফুচকা কিনে খাস, অতি ফুচকা কিনে খাস। কি এই বাজারের পয়সা চুরি করে ফুচকা কিনে খাই? আর তুই কি করিস আমি বলবো? বল না, বল, আমি তাহলে জানি। বলছিস শোন, বড় বৌদির প্যারের দাসী নাম কি তোর পদি, আর কড়া থেকে মুড়ো খেয়ে পেটটি হলো গদি, তার পেটটি হলো গদি, গদি, গদি। আজকে মাছের মুড়াটা পেটটি হলো গদি। গদি, গদি। শালা হনুমান, বানর, শিববাজি, ইঁদুর আর ছলা ছুচো। মা ছুচো। কি আমার মা ছুচো? তোকে আর গোলা দেবে গুচি মারতি। ছাড় বলছি, আমি কিন্তু পুলিশ। বেশি মারপিট করলে কি করবো জানিস? তোদের দুজনের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে থানার লোকাবে ভরে দেবো। কতদিন কতদিন এই হাসি দেখিনি আমাদের এই সংসারে, অথচ এই হাসি ছিল আমার সাহিত্য, আমাদের নরম জমি। আমরা দেখেছি বড়দা। কতটুকু দেখেছিস? কতই বা বয়স তোদের? আমাদের মা কি করতো জানিস? ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের ডেকে এনে তাদের হাতে লজেন্স বিস্কুট ধরিয়ে দিয়ে বলতো তোরা হাস। তারা হাসতো। তাদের সেই হাসি দেখে আমি লিখতাম এক রাস হাসির গল্প। বড়দা ও হতো শোনা শোনা, এ
মাটি সবুজ সবুজ নতুন রঙের জোয়ার হৃদয় রেগেছে আলোর জোয়ারে খুশির বাঁধ রেগেছে এই নেই আমি যেন পাখি ফেলে পাবে না সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে এই রাখা পড়ে থাক না এই আছি এই নেই আমি যেন পাখি ফেলে পাবে না সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে এই রাখা পড়ে থাক না ও সকাল আলো আলো এসেছি চলো মলো নতুন রঙের জোয়ার রেগেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে তুমি আমাকে আশীর্বাদ করো দাদা আমি যেন আমার কাছে সফলতা অর্জন করতে পারি। আমাদের বিশ্বাস এই কঠিন পরীক্ষায় তুই সফলতা অর্জন করবি সব সময় মাথা উঁচু করে রাখবি শক্ত হাতে ধরবি শাসন দণ্ড চোর গুন্ডা মাফিয়াদের চক্রান্ত ব্যর্থ করে উপহার দিবি শোষণহীন বঞ্চনাহীন এক সুস্থ সমাজ এই আশা রেখে আমি তোকে আশীর্বাদ করলাম বর্দা তাহলে আপনারাই বলুন আমি কি করে ভুলে যাব আমার সেই কর্তব্যপরায়ণ দাদার কথা। যে জীবন তুমি পেছনে ফেলে এসেছো সে জীবনকে স্মরণ করতে চাও না শুভঙ্কর। তাছাড়া তোমার দাদার খেয়াল খুশির জন্য আমি তো আমার লাইফটাকে স্পয়েল করতে পারবো না। সে প্রেক্ষিতে আমি সিরিয়াল করবই তার জন্য যত টাকা লাগবে তা তুমি তোমার দেশের বাড়ি বিক্রি করে সমূহ টাকা তোমাকে আমার হাতে তুলে দিতে হবে। না হলে এই শিপ্রার আশা তোমাকে মন থেকে মুছে ফেলে এই দেশের বাড়ি ফিরে যেতে হবে। আর এদিকে আয়, এদিকে আয়। শিপ্রনা আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আরে বলো ভাই আমাদের কথায় তুমি রাজি? বলো রাজি? রাজি? রাজি আপনাদের সীমাহীন খোদার পত্রে আমি আমার মানবিকতা বলি দিলাম। আমি কথা দিলাম আমার দাদা বৌদিকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে আপনাদের স্বার্থ আমি রক্ষা করব। স্বামী বিবেকানন্দ বলেছেন চালাকির দ্বারা নাকি কোনো মহৎ কাজ হয় না, কথাটা কি সত্যি? মায়ের মা কালে দিব্যি করে বলছে আপনারা বিশ্বাস করুন বর্তমান সমাজে আমার মতো এক শ্রেণীর মানুষ চালাকির দ্বারাই সাধারণ মানুষকে তাদের পদানত করে রেখেছে। তাই সত্যি চালাকের গগন বাসা ভাঙতে আমি তৈরি করেছি জীবন জোয়ার খেলা। আমার জীবন সে দুরন্ত করে শুভঙ্কর এখন টাকবাক টাকবাক করে চলে চলেছে। শয়তান দীপঙ্কর ভরছে একদিন আমার কাছ থেকে তুই দোলাকে কেড়ে নিয়েছিলে, তাই আজ আমি তোর কাছ থেকে তোর ভাইকে কেড়ে নিলাম। কেড়ে নিয়েছে কতগুলো শয়তান প্রতিবাদ কেড়ে নিয়েছে। চোখের সামনে অন্যায় হচ্ছে দেখেও আমি তার কোনো প্রতিবাদ করতে পারছি না। তাই তো আমি তিথিকে বলে দিয়েছি তুমি যেমন কলেজে যাওয়া বন্ধ করেছো তেমনি বাজার করতেও যাবে না। বাবা সাহিত্যিক বাবুর মুখে কি সুন্দর কথা। বলি তোমার লেখা বই আজকাল বাজারে চলছে না বলে ঘরে বসে বসে এই কথাই ভাবছো? ভাবাটা কি আমার অন্যায়? বাপ মা হারা মেয়ে আমাদের কাছে পড়ে আছে বলে কি তার প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই? কে বলেছে দায়িত্ব নেই? দায়িত্ব আছে বলেই তো খবরের কাগজে বিজ্ঞাপন দেখে সমিতি নামে চিঠি পাঠিয়েছি, তাদের অফিসের লোক এলো বলে। কিন্তু ওটা নারী কল্যাণ সেবা সমিতি নয়, নারী ধরার ফাঁদ। সে কথাটা তুমি একবার ভালো করে ভেবে দেখেছো? থামো তো, দিনে ভাবের বাগানে পড়ে আছে বলে অভাব দিনে দিনে বেড়েই চলেছে। এতদিন তোমার সঙ্গে সংসার করছি, কি দিয়েছো তুমি আমাকে? না দিয়েছো একটা ভালো শাড়ি, না দিয়েছো গহনা, রামা শ্যামা মন্ত্রী হয়ে গেল, আর তুমি দিন রাত আদর্শে বলে কপচে কপচে গোটা সংসারটাকে ডুবিয়ে দিলে। করুণা করুণা করে তারা যে তোমার বোনকে চাকরি দেবে বলেছে সেটাই নিজেকে ধন্য মনে করা উচিত।
তাই বলছি 7-5 না ভেবে সলোমন মজা যাতে মাথা থেকে নেমে যায় সেই চেষ্টাই করো, তাতে তিথিরও মঙ্গল আর আমাদের সংসারে কিছু টাকা আসবে। তা নয় বুঝলাম, কিন্তু ওই নারী কল্যাণ সেবা সমিতিতে তিথিকে দিয়ে তুমি কি কাজ করাতে চাইছো? আমি তিথিকে দিয়ে সীমানা অভিনেত্রী বানাতে চাইছি। আজকালকার দিনে অভিনেত্রীদের বাজার দর বেশ চড়া, একবার জগৎপথে দাঁড়াতে পারলে আমাদের আর ধরে কে? তার মানে তুমি বলতে চাইছো তিথি কলেজেও যাবে আর বাজার করতেও যাবে? নিশ্চয়ই যাবে। বাজারে না বেরোলে কথা বার্তা স্টাইল শিখবে কি করে? তাছাড়া অভিনেত্রী হতে গেলে তো লেখাপড়ার প্রয়োজন আছে। তাছাড়া রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলে আজকালকার ছেলে ছোকরারা অমন একটু একটু করেই থাকে, যেমন আমাকে দেখে করতো। কি বললে? ঠিকই তো বলেছি, গুন্ডাগুলো তো শুধু ওর হাত ধরেছিল, আর তো কিছু করেনি। এই নাও বাজারের ব্যাগ নাও, এর মধ্যে টাকা আর ফর্দ আছে। ওই সামনের দোকান থেকে বাজার করি, তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক আছে যাচ্ছি, তবে যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই, করুণা। কি কথা? করুণা করে কাজটা করার আগে একবার ভালো করে ভেবে দেখো, কাজ করার পর যেন ভেবো না, কারণ কারণ? অধিক সুখের আশায় আমাদের যেন কঠিন অসুখে পড়তে না হয়। যাক বাবা, অপকর্মে ঢেকিটাকে বসে আনতে পেরেছি। এবার তিথিটাকে রাজি করতে পারলে কেল্লা ফতে। কিন্তু ভয় হচ্ছে ওই সাংবাদিকের ভাই তীর্থকে নিয়ে। তিথির মুখে ওই ছোটটার নাম সবসময় শুনি, শেষে কোনো ব্যাগরা বাঁধিয়ে বসবে না তো? না 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 না, তা কেন হবে, তা কেন হবে? কেউ জানতেই পারবে না তিথি কোথায় যাচ্ছে, কি করছে, কোনখানে তার ঠিকানা। আচ্ছা নাকি অম্বিকেশ মুখার্জির বাড়ি? আপনারা? আগে আমরা কলকাতা থেকে এসেছি মাসিমা। অম্বিকেশ বাবু স্ত্রী আমাদের নারী কল্যাণ সেবা সমিতিতে তার ননদের জন্য একটি আবেদনপত্র পাঠিয়েছিলেন। আমি সেই করুণা, আহা একটা অসহায় নারী কল্যাণের জন্য কত কষ্ট করে কলকাতা থেকে এসে পড়েছে। হ্যাঁ, সেই জন্যই তো আমি গর্বিত মাসিমা। থাক বাবা, আমাকে প্রণাম করে লজ্জা দেবে না। তাছাড়া আমার পায়ে কত ধুলো। তাতে কি হয়েছে মাসিমা? গুরুজনদের পায়ের ধুলো স্বর্গের অমৃত কণা, সেই কণা থেকে দয়া করে আমাকে বঞ্চিত করবেন না। কর্মময় জীবনী নারীর সেবা করতে করতে আমি একটাই কথা জেনেছি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সত্যি তোমাদের কথাবার্তা ব্যবহারে আমি খুব সন্তুষ্ট হয়েছি। তোমাদের সাহায্য পেলে আমার ননদ একদিন বড় অভিনেত্রী হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই নিন মাসিমা, পুরো 10,000। এক্ষুনি এসবের কি প্রয়োজন আছে? আগে চা জল খাবার হোক, তারপর আমার ননদকে দেখে যদি পছন্দ হয় তবেই না হলে অ্যাডভান্স নেব। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, আমি আমার ননদকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি। আরে না না মাসিমা, ওসবের প্রয়োজনই নেই। তা বললে কি হয় বাবা? হ্যাঁ। কিন্তু একটা কথা বলবো বাবা। বেশ তো, বলুন না কি বলবেন। তোমাদের এই কারবারটাকে না আমার স্বামীরা মোটেই বিশ্বাস করতে চাইছে না। তোমাদের মুখ থেকে শুনে যদি সে এই কথা, আমি ভাবলাম অন্য কিছু। ঠিক আছে ঠিক আছে, চলুন। গুরু, আমি তাহলে ওদিকে দেখা দেখি কাজটা সেরেই ফেলি, আপনি ততক্ষণ ওই বোঝা বুঝির কাজটা কমপ্লিট করে ফেলুন। কমপ্লিট? আরে কমপ্লিট তো করবোই। অভাবের যন্ত্রণায় জর্জরিত করুণা জানি না সালা আমার আসল মাত্রা। আর ননদকে আমি আরবের দেশে পাচার করে আমি কামিয়ে নেব লাখ লাখ টাকা। ওর ননদকে আমি আরবের দেশে পাচার করে আমি শুরু করব আমার মেয়ে পাচারের লাভজনক কারবার। এই নিন আপনার চা। হাউ লাভলি দিদি, আমার আর্গুমেন্টটা শুনেছো? শুনেছি। শুনে এমন ভান করছো যাতে তুমি আমার প্রস্তাবটা মেনে নিচ্ছ না। সেটা আমার নিজস্ব ব্যাপার। অফকোর্স, সেটাই স্বাভাবিক। একটা কথা কি জানো, এখানে পড়ে থাকলে নিজস্ব স্বাধীনতা বলতে কিচ্ছু থাকবে না। তাই বলছি সুযোগ জীবনে বারবার আসে না, একবারই আসে। বাহ, কি সুন্দর ডাকর চেহারা, ফিগারটা মারি দারুণ সেক্সি। আজে বাজে মন্তব্য করে ভদ্রতার সীমা ছাড়াবেন না। আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? আরে কি মুশকিল, সেটা তোমার বৌদিকে জিজ্ঞাসা করে তুই জানতে পারতে। বৌদি? হ্যাঁ গো বৌদি, দেখলে না তোমার বৌদি আমার প্রপোজালে কতখানি খুশি হয়েছেন। তাই তো আমার আপ্যায়নের জন্য তোমাকে দিয়ে চা পাঠিয়ে দিয়েছেন। সেটা আমার বৌদির দুর্ভাগ্য। দুর্ভাগ্য নয়, বলছিলাম জগৎ পরিবর্তনশীল, তাই তোমার বৌদির পরিবর্তনের সঙ্গে জড়িয়ে আছে তোমার সৌভাগ্য। তার মানে আমি তোমাকে চাকরি করে দেবো। চাকরি? হ্যাঁ গো, ভালো স্যালারি পাবে, আর এই ডাগর ডগর চেহারাটাকে এনজয় করার মতো অনেক সুযোগ সুবিধা পাবে। আর কিছু?
আরে বাবা, তুমি চাইলে বিবেক বাবুকে দিয়ে টালিগঞ্জে একটা বিশাল ফ্ল্যাটের ব্যবস্থা করে দিতে পারি। বিনিময় নিশ্চয়ই আমাকে আপনার খেয়াল খুশির খোরাক হয়ে থাকতে হবে। হ্যাঁ, মানে বিশ্বাস করো, আমি আপনার মতো একটা নির্লজ্জের উপস্থিতিতে বন্ধ হয়ে গেছে আমার নিঃশ্বাস। অতএব মিথ্যে আশ্বাস না দিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি বাধিত হব। কিন্তু তুমি চলে গেলে যে আমি ভীষণ দুঃখ পাবো। কাবু কাবু তো করে দিয়েছো ডার্লিং। তোমার এই ভাঙনি নদীর মতো উপচে পড়া যৌবন জোয়ার দেখিয়ে আমাকে করেছো কাবু। এই তিথি, মা কালী দিব্যি করে বলছে তুমি চাকরি না করো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিয়ে ঘর বাঁধতে চাই। এই কথাটা আমার আগে আর কটি মেয়েকে বলেছেন? হ্যাঁ, প্রায় 60-70 জনকে। না না, মা কালী দিব্যি করে বলছে এই প্রথম আমি তোমাকে বললাম। বলো এবার তোমার সম্মতি? সম্মতি? এই না না সম্মতি। এর আগে অনেক মেয়ে আমার গালে চড় মেরেছে গো। মা কালে দিব্যি করে বলছে আমি এতটুকু রাগিনি। মনির মন্দিরে প্রেমের রং দিয়ে তাদের ছবি এঁকে রেখেছি। এই যে তিথি আমার গালে চড় মারলো না, মা কালে দিব্যি করে বলছে আমি এতটুকু রাগিনি। কিন্তু আমার কথার যদি কেউ অবাধ্য হয়। কি হয়েছে বাবা সমরেশ? আমার তিথি কি একেবারে ফিট, মানে ওর দৈহিক, আঙ্গিক, টেকনিক, এমনকি ফাইটিং পর্যন্ত আমি টেস্ট করে দেখলাম। তা কি বুঝলে? মানে আপনার ননদকে যে চরিত্রের জন্য আমি কাস্টিং করব বলে ঠিক করে রেখেছি না, এক কথায় ফিটেস্ট ক্যান্ডিডেট। আচ্ছা, আজ তাহলে চলি মাসিমা, বাকি কথাটা আমার নারী কল্যাণ সেবা সমিতিতেই হবে। আর হ্যাঁ, এই কার্ডটা রাখুন, এতে সমস্ত কিছু ঠিকানা দেওয়া আছে। একটা কথা মনে রাখবেন, নারী কল্যাণ সেবা সমিতি। সকলে তোমার ইচ্ছা ইচ্ছাময় তারা, কর্ম তুমি করো না, লে পঞ্চা পায়েস খা, তোমার কর্ম তুমি করো না। নারী কল্যাণ সেবা সমিতি। বাহ বৌদি বাহ, আমাকে সিনেমার নায়িকা করানোর জন্য তুমি ওদের পিছনে ছিনে জগের মতো লেগে আছো, তাই না বৌদি? তিথি, নাকচ করে দাও বৌদি, নাকচ করে দাও। লেখাপড়ার গন্ডি পার না হওয়া পর্যন্ত আমি কিছু ভাবতে পারবো না। তার লেখাপড়া কি দিয়ে করবে রে হতচ্ছাড়ি? সে ভাবনা আমার। আমি টিউশনই করব, পাড়ার ছেলে মেয়েদের নিয়ে গানের স্কুল খুলবো, হাতের কাজ জানি, অবসর সময় তাও করব, তাতে আর কিছু নাই হোক। আমার লেখাপড়ার সঙ্গে সঙ্গে আমাদের সংসার গাড়ির চাকা ঠিক চলবে বৌদি। তাতে কি আমাদের ভবিষ্যৎ করা হবে? ভবিষ্যৎ? তোমাদের ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে আমার জীবনটাকে সর্বনাশের পথে ঠেলে দেবে বৌদি। কি বললি? কি বললি দিদি? আমরা তো জীবনটাকে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছি। এই কথা শোনার জন্য বুঝি তোর দাদা বুকের রক্ত জল করে তোকে লেখাপড়া শিখিয়েছিল? তুমি চুপ করো বৌদি, তোমার এই কঠিন প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। দয়া করে আমাকে একটুখানি ভাবতে সময় দাও। তো ভাব না ভাব, আমি কি তোকে নিষেধ করছি? সুযোগটা যখন এসেছে হাতছাড়া করিস না। টাকার গদিতে ঘুমাবি, রাজ রানীর মতো হুকুম করবি। সত্যি তিথি, এত সুখ যে তোর কপালে লেখা ছিল এ কথা কে জানতো বল? কি জ্বালা! সুখ সুখ আমার জীবনে কোনোদিন আসবে না বৌদি। দুঃখের খাঁচা ভেঙে সুখ পাখিটা যে কবে উড়ে গেছে। এই সময় যদি আমি তীর্থবাবুকে কাছে পেতাম তাহলে তাকে অন্তত আমি বলতাম। বলতে বলতে ঠিক চলে এসেছি। তিথি, এই তিথি, আরে কাদেরকে ধরে এনেছি দেখ, তুই কি এদেরকে চিনিস? কেন শুনবো না দাদা? ইনি হচ্ছে সেই ভদ্রলোক যিনি সেদিন আমায় গুন্ডাদের হাত থেকে রক্ষা করেছিলেন। আর আমি হচ্ছে এই গুন্ডা ভদ্রলোকের বড় বৌদি। আর আমি হচ্ছে তিথির দাদা। দাদা, আমরা একই মায়ের পেটের ভাই বোন। দাদা, বাজারে গিয়ে তুমি ওনাদেরকে কেমন করে চিনলে? আরে আমি তো এনাদেরকে চিনি না, জানি না। ওই তীর্থঙ্কর ভাই তো তোর নামটা জিজ্ঞাসা করলো। তা করবে না? আপনার বোনের মুখটা জোর চোখের সামনে সবসময় ভাসছে। কেন ভাসবে না বৌদি? সেদিন গুন্ডাগুলোকে তাড়িয়ে আমি জোর গালে চড় মেরেছিলাম। ওরে বাবা, একবার চড় মেরেছিল বলে সারা জীবনের জন্য তোমার মনের আয়নায় ওর মুখটা ভেসে থাকবে? আহ
বৌদি কথার তো উনি মিথ্যে বলেনি, কথাটা হলো কি পূর্বর আগের কথা, কথা কিন্তু আমার নয়। তবে কার? আমার বর্দার কথা। তোমার বর্দা? কি হে, আমার স্বামী। না, আপনার স্বামীর নামটা কি? এমন পাগল স্বামীকে নিয়ে মানুষের কাছে মান সম্মান থাকবে না। বলে স্ত্রী হয়ে কি করে স্বামীর নাম বলবে? ঠাকুরপো, তুমি তার বর্দার নামটা বলে দাও তো। আমার বর্দার নাম দীপঙ্কর ভট্টাচার্য। দীপঙ্কর ভট্টাচার্য? হ্যাঁ, তিনি সাংবাদিক। দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভালো করে ভাবতে দাও। দীপঙ্কর ভট্টাচার্য, দীপঙ্কর ভট্ট, হ্যাঁ মনে পড়েছে। একজন দীপঙ্করের সঙ্গে একই স্কুলে পড়তাম, একই গ্রামে ছিল আমাদের বাড়ি, দুজনে দারুণ বল খেলতাম। তারপর দুজনে হারিয়ে গেলাম সময়ের প্রয়োজনের অরণ্যে। কথার পর কথা সাজিয়ে আমি হয়ে গেলাম সাহিত্যিক, আর আমি হয়ে গেলাম সাংবাদিক। আরে দীপঙ্কর তুই? আরে অম্বিকেশ তুই? আরে তুই যে সেই বিখ্যাত সাংবাদিক দীপঙ্কর ভট্টাচার্য, সে কথাটা আগে আমাকে জানাবি। আরে কি করে জানাবো, তুই ছিলিস কোথায়? ঠিক বলেছিস, আজ তোকে দেখে না আমার অনেক কথা মনে পড়ে গেছে। আয় বস বস বস, আজ দুই বন্ধুতে মিলে না জমিয়ে গল্প করবো। এই এই অম্বিকেশ তোর মনে পড়ে সেই বদলের তালে তালে আমরা কেমন নাচতাম? খুব মনে পড়ে। তাহলে কাজ করো ঠাকুরপো, শুধু মনে করলাম নেই, আমরা দুজন ঢাক বাজাচ্ছি আর ওরা দু বন্ধুতে নাচুক। এ কি তুমি তুমি এখানে কি করে এলে তোলা? কি করে এলাম তাই না? খুব আশ্চর্যের ব্যাপার। আশ্চর্যই তো। তার চেয়ে বেশি আশ্চর্য এই যে তুমি এতক্ষণ এখানে এসে আমাদের দিকে লক্ষ্য করোনি। কি করে লক্ষ্য করবে বৌদি? অনেকদিন পর কৃষ্ণের সঙ্গে যখন সুদামার দেখা হয়েছিল, তখন কি তাদের অন্য কোনো দিকে লক্ষ্য ছিল? বাহ 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 বাহ, বিউটিফুল এক্সাম্পল। আচ্ছা তোমার নামটা কি? তিথি। তিথি? হ্যাঁ দাদা, ওই মেয়েটাই সেই তিথি। আমার বন্ধুর বোনকে একদল দুষ্কৃতী আক্রমণ করিয়াছিল। এমন অকল্পনীয় ঘটনা আমার লেখনী দ্বারা প্রতিবাদের ভাষা গর্জন করে উঠিবে না, তাহা কি করিয়া সম্ভব? আচ্ছা বন্ধু অম্বিকেশ, এই কেস হিস্ট্রিটা আমি তোর কাছ থেকেই শুনতে চাই। দিদি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলো। দাদা বৌদি রয়েছে জি। আস্তে আস্তে কথা বলো। তুমি আমার সাথে দেখা করছো না কেন? কি করে দেখা করব? দাদা যে আমার কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে। আরে বাবা, তাহলে তুমি কলেজে যাবে না? তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। তুই বিশ্বাস কর অম্বিকেশ, তিথির সেদিনের ঘটনায় আমি মর্মাহত হয়েছি। আগামী কাল আমার মেজো ভাইয়ের সঙ্গে আলোচনা করে ওই শয়তানরা আমি তল্লাশি চালাবো। আরে আমি যখন আছি তখন তোর ভয় কি? কাল থেকে তিথিকে কলেজে পাঠাবি। আগে যেমন ছিলিস ঠিক তেমনি থাকবি। আমি ধরেছি কলম, আমার মেজো ভাই ধরেছে চাবুক। দেখি শয়তানটাকে সাহায্য করতে পারি কিনা। যাক ওসব কথা, আগামী 21শে বৈশাখ আমাদের বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে তোদের আমাদের বাড়িতে সপরিবারে নেমন্ত্রণ। লোকে লোকারণ্য, 10-10টা ল্যাটিন, কিন্তু সবগুলো দরজার ভিতর থেকে বন্ধ। এখন আমি আমার মালটাকে যে কোথায় ডেলিভারি করব সেরকম কোনো ভালো জায়গা খুঁজে পাচ্ছি না। ওরে বাবা রে, ওরে মারে, এ আমার কি সর্বনাশ হলো রে। কালু, এমন করছিস কেন? পেটটাই খুব যন্ত্রণা হচ্ছে রে প্রদীপ, আমি আর সহ্য করতে পারছি না। পেটে নিশ্চয়ই গ্যাস হয়েছে। দেখি 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 তোর পেটটা দেখি। এই না না না, চাপ দিবি না, চাপ দিবি না, চাপ দেবো না। চাপ দিলেই বেরিয়ে যাবে। আরে কি বেরিয়ে যাবে? পাতলা পায়খানা। যা তাড়াতাড়ি পায়খানায় যা। পায়খানা সেই ভোর থেকে 10 বার হয়ে গেছে রে প্রদীপ। 10 বার হয়ে গেছে। 10 বার। প্রথমে একটু শক্ত, দ্বিতীয়বার একটু নরম, আর তৃতীয়বার যা বেরোলো একেবারে জলের মতো পিচকিরি দিয়ে। হেগে হেগে মরলো। এ প্রদী রে, বল না। হেগে হেগে পেছনে ঘা হয়ে গেছে রে প্রদীপ, খুব জ্বালা করছে। বেশ হয়েছে। কাল এত অত করে বললাম, খান্দু কাল বড় বৌদিমণি বিবাহ বার্ষিকী উৎসব, কাল ভালো মন্দ খাবি, আজ উল্টো পাল্টা খাস না। তা শুনলি আমার কথা? বেশ তো, আমাকে ফাঁকি দিয়ে খেয়ে ফেললি। সাদে কি বলি রে খান্দু, যতই করিস চালাকি পরে বুঝবি জ্বালাকি। নে এবার ঠেলাটা সামলো। ভুল হয়ে গেছে রে প্রদীপ, ভুল হয়ে গেছে। তোর কথা না শুনে ওই চিংড়ি মাছ আর ইলিশ মাছ খাওয়াটা আমার মহা ভুল হয়ে গেছে। এই নাক মুলছি, এই কান মুলছি, খাবো না রে, আর খাবো না। কিন্তু আজ কত ভালো মন্দ রান্না হবে, আমি আজ পিঠে ভোজ খাবো, আর তুই ঘরে বসে বসে কাঁচকলা ঝোল খাবি। কাজ করো। এ প্রদীপ, হ্যাঁ, প্রদীপ রে, বল না। আমার জন্য একটু ফ্রিজে রেখে দে না রে প্রদীপ, আমি কাল নয় বাসি ভোজি খাবো। চুপ সারা হেগো, এই কি হাঁকছিস? আবার বসি ভোজ খাবো। এ প্রদীপ, হ্যাঁ, প্রদীপ রে, বল। টেপ তো টেপ, টেপ। কোথায়? হ্যাঁ? নেই, নেই? কমে গেছে, কমে গেছে? পেটের যন্ত্রণা কমে গেছে।
গেছে, যাই গামছাটা খুলে পাজামার পাঞ্জাবিটা পরে আসি। কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখের কোণে, কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখের কোণে, গাইব আমি শুনবে তুমি আর যেন কেউ না শোনে, আমি শুনবে তুমি আর যেন আরে কি হলো রে? পেয়ে গেছে, আরে কি পেয়ে গেছে? বেরিয়ে আসছে, আরে কি বেরিয়ে আসছে? পায়খানা বেরিয়ে আসছে। আরে যা যা তাড়াতাড়ি পায়খানায় যা। এখানে যাবার মতো ক্ষমতা নেই রে পদি। ওরে বাপরে, কি শব্দ, যেন বাজ পড়লো। ও কি আরু, আহা কি পচা দুর্গন্ধ, নিশ্চয় হেগে ফেলেছে। দাঁড়া দাঁড়া, দেখি 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 দেখি। ঠিক ধরেছে তাই, ওই তো পাতলা পায়খানা পা দিয়ে গড়িয়ে পড়ছে। আরে মা গো, কি পচা দুর্গন্ধ। কথা বলবি না। বিবাহ বার্ষিকী, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পৃথিবীর অর্ধেক লোককে নিমন্ত্রণ করে এসেছেন তোমার বড়দার বড় বৌদি, কিন্তু খরচের টাকা সেটা তো তোমার পকেট থেকে যাবে, তাই না? যাবে যাবে, তো আর কি করা যাবে বলো? না, কিছুই করা যাবে না। এই বাড়িতে অত্যাচার আর অবিচারের বিরুদ্ধে কিছু করা যাবে না। এই বাড়িতে ওই বুড়ো শ্বশুর আর চ্যাংড়া দেওরকে হাত করে মধ্যমণি হয়ে বসে আছে বড় বাবু আর বড় বিবি। আমি তো বলেছি ওরা যা করছে করুক, আমরা বরং ভেতরে ভেতরে গুছিয়ে নেই। তার মানে তুমি তো এবার তো নতুন এসেছো, কাজে এ বাড়ির অনেক কিছু তুমি জানো না, তাই দাদা বৌদির কোনো কাজে প্রতিবাদ না করে থাকাটাই ভালো। তাহলে তুমিও শোনো শুভ, ওই বড়কে নিয়ে একাই এ বাড়িতে ছড়ি ঘোরাবে তা আমি কিছুতেই সহ্য করবো না। আর একবার যখন আমাকে শহর থেকে গ্রামে আসতে হয়েছে, তখন তোমাকে আমি কিছুতেই চুপ করে বসে থাকতে দেবো না। মেজদা বাবু, এই যে মেজদা বাবু, বড় বৌদিমণি বললেন মেজ বৌদিমণিকে ভেতরে গিয়ে চা খেয়ে আসতে। শুনলে শুনলে তো বড়গিনীর হুকুম। তা উৎসবের দিনে একটু মানিয়ে নিতে হয়, যাও না বাড়ির ভেতরে গিয়ে চাটা খেয়ে এসো। বাবা বাবা, কি আনন্দের কথা, এই গরমে আমি ভিতরে চা খেতে যাব, আর এতক্ষণ যায় না সামনে দাঁড়িয়ে এত সুন্দর করে মেকআপ করলাম, সেটা নষ্ট হয়ে যাবে না বুঝি? আমার বড় বৌদিমণি কিন্তু একদম মেকআপ করেনি। Shut up! জানলে তো করবে, কোন হাবাতে ঘরের মেয়ে ভাগ্যের গুণে এখানে এসে পড়েছে। তাছাড়া মেকআপ করে আদ বুড়ো বরের সামনে দাঁড়াবে বা কোন লজ্জায়, তুই বল। কি বললেন মেজ বৌদিমণি? আমার বড়দা বাবু আধ বুড়ো? আরে না না, আদ বুড়ো হতে যাবে কেন, তোর মেজদা বাবুর মতো সেক্সি ইয়াং ম্যান। ডার্লিং, একটা সিগারেট খাবো? ওকে ডার্লিং। একদম সিগারেট খাবে না মেজ বৌদিমণি, বড় বৌদিমণি দেখলেই বকবে। বললাম পুরোটা সিগারেট খেও না মেজ বৌদিমণি, আধখানা সিগারেট রেখো। তুই খাবি? আমি কর্তা বাবুকে গিয়ে বলবো। কর্তা বাবু, আর আপনাকে লুকিয়ে লুকিয়ে সিগারেট খেতে হবে না, এবার থেকে মেজ বৌদিমণিকে সিগারেট চাইলেই পুরোটা না হোক, আধখানা সিগারেট অন্তত পাবে। দেখলে, একটা সামান্য কাজের লোক কিভাবে ইনসাল্ট করে গেল, অথচ তুমি কিছুই বললে না। শিপ্রা, আমি তোমার মতো মুখে সবকিছু বলি না, মনে মনে ভাবি। কি ভাবো গো? এই সংসারটা হলো ঘোড়দৌড় খেলার মাঠ, আর বুড়ো বাপ মায়েরা সেই মাঠের জকি, আর ওদের হাতেই ধরে থাকে ঘোড়া ছোটাবার লাগাম। ওই স্বার্থের লাগাম ধরে যতই ওরা বড় ঘোড়াটা ছোটাবার চেষ্টা করুক না কেন, পেছনের ঘোড়াটা ঠিক এগিয়ে যাবে। তুমি একদম ঠিক বলেছো, এক সংসারে থেকে নিজেদের স্বার্থটা গুছিয়ে নেয়াই ভালো। তাছাড়া এ যুগে বাবা ভাই দাদা বৌদি কেউ কারো নয় ডার্লিং। কি বললে, কি বললে মেজো বৌমা? খারাপ তো কিছু বলেনি বাবা, শিপ্রা বলছিল। আমি বলছিলাম, কেন তুমি উল্টো পাল্টা বন্ধু বান্ধবের সঙ্গে সময় নষ্ট করছো? এই যুগে বাবা ভাই দাদা বৌদি ছাড়া কেউ কারো নয়। আপনি বোধহয় শুনতে ভুল করেছেন বাবা। শুনতে ভুল করেছি? হ্যাঁ বাবা, আপনি ঠিকই শুনেছেন, শুধু ছাড়া এবং আর এই দুটো কথা আপনি শুনেননি। ওই যে বাবা ভাই দাদা বৌদি ছাড়া আর কেউ কারো নয়, এটাই। হ্যাঁ, তোমরা যখন বলছো তখন তাই হবে। সত্যি হয়তো আমি শুনতে পাইনি। বাবা, শুভ, মেজো বৌমা, বাবা।
মানুষের জীবনে এমন কিছু দুর্ঘটনা ঘটে যা শোনার ভুলে হোক আর বলার ভুলে হোক কত সোনার সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যায় রে। আগে রামায়ণে তার জ্বলন্ত প্রমাণ। ওই যে কৈকেয়ীর কথা মতো রাজা দশরথ রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিলেন। কাল রাত্রে বড় বৌমা রামায়ণের ওই জায়গাটা আমাকে পড়ে শুনিয়েছে। আহা, মা আমার কি সুন্দর রামায়ণ মহাভারত পড়ে। ওই রামায়ণ মহাভারত শুনে বড় বৌদি আপনাকে হাতের মুঠো রাখতে চাই বাবা। শুভঙ্কর, দেখুন না বাবা, বর্দার বর্দি সেই কবে বিয়ে হয়েছে, অথচ এখনো পর্যন্ত ওই বিবাহ বার্ষিক অনুষ্ঠান পালন করে গোছা গোছা টাকা অপব্যয় করছে। অপব্যয় নয়তো কি বাবা, ওই টাকাগুলো যদি আপনার হাতে তুলে দিতে। যেমন আমার মাইনের টাকাটা আমি আপনার হাতে তুলে দিই, দীপঙ্কর তো দেয়। আমি যা দেই তার অর্ধেক তো সে দেয় না। কি করে দেবে? বর্দা তো উল্টো পাল্টা জায়গায় গিয়ে টাকা নষ্ট করে গো। আরে আমার তো ভয় হয়, বড়দা কোনদিন মার্ডার না। না রে সুবর্ণা, তুই ও কথা বলিস না। তোর কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, চোখের দৃষ্টি আবছা হয়ে যাচ্ছে, জ্বালা ভীষণ যন্ত্রণা হচ্ছে। কি হয়েছে বাবা? ওরে শুভ, বাবা হওয়া যে কি জ্বালা। এই পৃথিবীতে যারা বাবা হয়েছে তারাই একমাত্র বুঝতে পারে রে, তারাই একমাত্র। কি শিপ্রা, ঘোড়দৌড় খেলার মাঠে পিছিয়ে পড়া ঘোড়াটা এবার এগোচ্ছে তো। সে তো দেখলাম ডার্লিং। এইবার বৌদির কাছ থেকে চাবি গোছাটা নিতে পারলে এই ঘরের সমস্ত তালা খোলা যাবে। কিন্তু যে হাত দিয়ে শক্ত করে চাবিটাকে ধরে এই সংসারের সব করি তালা তুমি অনায়াসে খুলতে পারবে, সেই হাতটা তোমার কোথায় বেঁধে রাখবে বাবা? শিপ্রা, হ্যাঁ? বৌদিকে কথাটা বুঝিয়ে বলো। আরে না না, দিদি ভাইয়ের কানে এখন কোনো কথাই ঢুকবে না। কারণ তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি ভীষণ রেগে আছো, তাই না বর্দি? তা থাকলো নাকি? কেন? বাবা কাঁদতে কাঁদতে বিছানা শুয়ে পড়লেন, দুচোখ ভর্তি জল। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বাবা। ওই বুড়ো মানুষটা কাঁদতে কাঁদতে আমাকে বললেন, বড় বৌমা আমার বড় ছেলে বোধহয় মার্ডার হয়ে যাবে। দেখেছো শিপ্রা, আমি তোমাকে বলেছিলাম বাবার সামনে তুমি কোনো কথা আমাকে জিজ্ঞাসা করবে না। তুমি জিজ্ঞাসা করে বসলে, আমিও বলে ফেললাম। আমি বললাম বাবা, বৌদির সেবা যত আপনি অনেকখানি সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু খাদ্য দেওয়ার পদ্ধতি যদি বাজার থেকে মিষ্টি আর সিগারেট এনে দেয় তাহলে ওদেরকেই আমি মার্ডার করে দেবো। ও এই কথা। হ্যাঁ। কি কাণ্ড! ওই যে সোনার ভুল। আর বলিস না, বাবা তো ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করে দিয়েছে মেজে বউ। না না বৌদি, তুমি শিপ্রার নাম ধরে ডাকবি, বড় বোন ছোট বোনের নাম ধরে ডাকবি, এটাই তো নিয়ম। মেজো ঠাকুরপো, কতদিন পর তোমার মুখে একটা ভালো কথা শুনলাম ভাই, বড় ভালো কথা বলেছো, শিক্ষার কথা। কথাটা শুনে আমি খুব আনন্দ পেলাম ভাই। আমি কিন্তু একদম আনন্দ পাইনি দিদি ভাই। কেন রে শিপ্রা? আজ না তোমার বিবাহ বার্ষিকী, অথচ সাজ নেই গোজ নেই, পরনে কেমন বিচ্ছিরি একটা শাড়ি। চলো তো, আমি নিজের হাতে তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো। চলো চলো চলো। বৌদি মাথা ঠিক নেই বলে কিনা আমাকে সাজিয়ে দেবে। ঠিকই তো বলেছে, মেজো বৌদির মতো সাজলে তোমাকে দেখে আমার বর্দার বয়সটা অনেক কমে যাবে। লজ্জা কিসের দিদি ভাই? বর্দা আধ বুড়ো হয়েছেন ঠিকই, পুরোপুরি বুড়ো তো হননি। ছোট ঠাকুরপো, মেজো ঠাকুরপো, আমি যাই না। আজ তো তোমাকে ছাড়ছি না দিদি ভাই, আজ তোমাকে সাজতে হবে, তোমাকে গাইতে হবে, নাচতে হবে। ঠিক এমনি করে। একে নাকের নথনি, একে কানের ঝুমকা, একে খোপার ফুলে, একে চোখের কাজলে, আমার ভরা জৈবনে কত চেংড়া মাটিতে, আমার ভরা জৈবনে কত চেংড়া মাটিতে, একে নাকের নথনি, একে কানের ঝুমকা, একে খোপার ফুলে, একে চোখের কাজলে, আমার ভরা জৈবনে কত চেংড়া মাটিতে, আমার ভরা জৈবনে সবাই পাগল। ভদ্রলোকের বাড়িটাকে হোটেল বানাতে চাস? যে হোটেলে মদ আর মেয়ে মানুষলে মাতামাতি চলে? হ্যাঁ হ্যাঁ, তোরা 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 শিক্ষায় রাঙ্গায় মোড়া এদেশের হাজার হাজার যুবক যুবতীরা সমাজ সভ্যতাকে কোন অন্ধকারে নামিয়ে দিতে চাস? হ্যাঁ হ্যাঁ, তুই 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 না কলেজ স্টুডেন্ট, বিদ্যালয়কে যার জীবনের তীর্থকেন্দ্র করার কথা, সেই তুই আজ তোর মেজুদির সঙ্গে অশ্লীল নাচ গানে মরতে উঠেছিস। তোর লজ্জা করে না? বর্দা, তোর শরীরে একটা ভালো বাবা মায়ের রক্ত মাংস অস্থি মজ্জায় মিশে আছে, সেটা তুই ভুলে গেলি কি করে? কেন তোরা দেখতে পেলি না এবাড়ির দেওয়ালে টাঙানো আছে
ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ আর বিশ্ব ভ্রাতৃত্বের প্রতীক ভগিনী নিবেদিতার ছবি। হ্যাঁ হ্যাঁ, তোমরা 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 ওদের কাছ থেকে তোমাদের শিক্ষা নিতে হবে যে যৌবন শুধু লাম্পট্যের জন্য নয়, যৌবন দেশের জন্য, দশের জন্য, মহাভারতের মহাসাধনায় উৎসর্গ করবার জন্য। তোমার ওই জ্ঞানের ধারাপাত এবারই সকলের মুখস্থ হয়ে গেছে। যৌবন যদি শুধু ত্যাগের জন্য, তাহলে কেন এই দেশে ছাপা হয় একাধিক অঙ্গ পত্রিকা, সাংস্কৃতিক নাম নিয়ে কেন দেওয়ালে দেওয়ালে সেটে দেওয়া হয় যুবক যুবতীদের ছবি ছাপানোর অঙ্গ পোস্টার? তাই চুনোপুটি সমাজ বিরোধীদের পেছনে না লেগে পারো তো সমাজ প্রতি সমাজ বিরোধীদের কথা পাবলিশ করে দাও, না হলে সবাই বলবে পুরোপুরি বুড়ো না হলেও আর বুড়ো সাংবাদিক যৌবন কথাটাকে সহ্য করতে পারে না। দোলা, বৌদি তো ঠিক কথা বলেছো বড়দা। সাংবাদিকের কলম দিয়ে তুমি এদেশের সভ্যতাকে ছিটিয়ে রক্ষা করতে পারবে না। আগে রক্ষা করুন আপনার এই নিজের ঘরের সম্মান। চলে এসো শুভ। দোলা, দোলা, তুমি জানো একটু আগে যে কথাটা বললে সে কথাটার মানে কি? তুমি কি জানো একটু আগে তুমি যে কাজটা করলে সে কাজের মানে কি? দোলা, দোলা, আমার মানে যে অনেক পুরনো। তাহলে আজ যারা নতুন করে মানে করে জীবনটাকে নতুন করে বাঁচাতে চায় তাদের তুমি বাধা দিতে পারো না? ও, তুমিও কি নতুন করে মানে পড়ে নিজেকে নতুন করে গড়তে চাও? হাসবে না, হাসবে না বলে দিচ্ছি। তোমার হাসি আমার ভালো লাগে না। কি করে লাগবে? কারণ আমি যে তোমার আট বুড়ো স্বামী। কথাটা কিন্তু আমার নয়। হ্যাঁ হ্যাঁ, তোমার 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 মুনির কথাটা আজ অন্যের মুখ দিয়ে বেরিয়ে গেছে, তাই অন্যের বেনামে তুমি তোমার মুনির কথাটাই তো আমাকে শুনিয়ে দিয়েছো। কি বললে? এতদিন পর তুমি আমাকে এই চিনলে বুঝি? তার এই সংসারটাকে মাথায় নিয়ে কার জন্য আমি বুড়ি সেজে বসে আছি? কার জন্য ভুলে গেছে উজ্জ্বল হাসি হাসতে? কার লজ্জা রাখবার জন্য আমি শিপ্রার মতো নাচ গান করতে পারছি না? আমি কি নাচ শিখিনি? আমি কি গান জানি না? আমি কই শিপ্রার দর্প চূর্ণ করে বলতে পারতাম না? ওরে শিপ্রা, যৌবনের গান ওইরকম নয়, যৌবনের নাচ ওইরকম নয়, ঠিক এইরকম জিলেলে জিলেলে আয়ো আয়ো জিলেলে মসিমে মসিমে আয়ো আয়ো মসিমে ডুবা 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 মে ডুবা 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 আয়ো আয়ো মসিমে মসিমে আয়ো আয়ো মসিমে ডুবা 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 মে ডুবা 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 লেলে লেলে অথচ আমি স্বামী শ্বশুর সংসারের মঙ্গল কামনার জন্য ওই জীবনের কথা ভুলে গিয়ে বাবাকে রামায়ণ পাঠ করে। দোলা, আমি না বুঝে তোমাকে অনেক অভিমানে তুমি ওই কথাগুলো আমাকে বলেছো। তুমি আমাকে ক্ষমা করে দাও দোলা, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি বললে? আমি তোমাকে ক্ষমা করব না? না গো না, আমি তোমাকে ক্ষমা করব না, আমি তোমাকে প্রণাম করব। দোলা, দোলা, একটু দাঁড়াও, আমি আমার নিজের হাতে গাঁথা মালা নিয়ে এসে আমার জীবন দেবতাকে আমি বরণ করে নেব। দোলা, দোলা, শোনো দোলা, এমনি ছোট ছোট ভুলের চারাগুলো মানুষের জীবনে ডালপালা মেলে প্রকাণ্ডে বৃক্ষে পরিণত হয়, আর তখনই সুবিধাবাদী স্বার্থের দল সেই ডালে বসে ডানা ঝাপটায়, ফল পড়ে, ফুল ঝরে যায়। অকালে মাটিতে ঝরে পড়া ফুলগুলো হিসেবের বাইরে থেকে বেহিসেবি ভুল হয়ে যায়। বর্দা বাবু, এই যে বর্দা বাবু, এই নিন আমার চিঠি। চিঠি? দেখি তো কে লিখেছে, দেখি 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 দেখি। এই যে চিঠি। ও বন্ধু অম্বিকেশ আমাকে চিঠি লিখেছে, দেখি তো কি লিখেছে। সুপ্রিয় দীপঙ্কর, আমি তিথিকে নিয়ে তো নেমন্ত্রণ রক্ষা করতে বেরিয়েছিলাম, কিন্তু বাড়িতে দুষ্কৃতিকারীর আগমন দেখে আর যেতে পারলাম না। জানতে পারলাম
দুষ্কৃতিকারীর নাম সমরেশ সামন্ত, নারী কল্যাণ সেবা সমিতি। সমরেশ সামন্ত, তোমার সমিতির আমি পরিসমাপ্তি ঘোষণা করব। তোমার নারী কল্যাণ সেবা সমিতি আমি ভেঙে গুড়িয়ে দেব। আমি আসছি ওদিকে, আমি আসছি। ভগবান, এই মানুষটাকে একটু শান্তি দিলে না ঠাকুর, একটু শান্তি দিলে না। নিয়ে এসেছি গো, আমি আমার নিজের হাতে গাঁথা মালা নিয়ে এসেছি। এই দেখো কি সুন্দর করে আমি মালাটাকে গেঁথেছি। কি সে তো নেই। খাদুদা তোর বর্দবাবু কোথায় গেলেন? থানায়। থানায় কেন? এই নে চিঠি। চিঠি? কি সুন্দর আমাদের বিবাহ বার্ষিকী আনন্দ, কি অপূর্ব আমাদের মধুর মিলনের দৃশ্য, কি অদ্ভুত আমার প্রেম। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো বলো যমুনার স্রোতে আমার প্রাণের প্রতিমা বিসর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। কুচক্রী বৌদির কুটিল আবর্তনে পড়ে তিথির অনিচ্ছা সত্ত্বেও সিনেমার অভিনেত্রী হওয়ার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে। এই কথাগুলো শোনার পরে আমি স্তম্ভিত হয়ে গেলাম। এখন আমি ভেবে পাচ্ছি না কি করে তিথিকে রক্ষা করবে। অম্বিকেশদা, রক্ষা করতে হবে ভাই, রক্ষা করতে হবে। পাপ চক্রে কালো থাবা থেকে যেমন করে হোক তিথিকে বাঁচাতেই হবে। সেই অসাধু সমিতির অ্যাসিস্ট্যান্ট মিস্টার পল্টন কুমার আসে বলে আমার লবির বউটা কালিয়া কোপ্তা বানাচ্ছে। আমি বলি কি ভাই তীর্থ, যদি কিছু মনে না করো, তিথিকে নিয়ে পেছনে দরজা দিয়ে অন্য কোথাও পালিয়ে যাও। না তা কি করে সম্ভব? লোক জানাজানি হয়ে গেলে আমার দাদার মান সম্মান কুলসিত হবে। এখন আমি ভেবে পাচ্ছি না আমার বড়দা ওই পুলিশ অফিসার মেজটাকে নিয়ে আসছে না কেন? আসবে না ভাই, আসবে না। গরিবের বিপদের দিনে কেউ এগিয়ে আসবে না। ওই দুষ্ট চক্রের নায়ক সমরেশ সামন্ত টাকা দিয়ে পুলিশকে কেনা গোলাম করে রেখেছে। কিন্তু আপনি তো তিথির দাদা, আপনিও কাটকাতে পাচ্ছেন না। কি করে পারবো ভাই? আমার ওই দজ্জাল বউটা ঝাঁঝালো কণ্ঠস্বর আমাকে স্তহীন করে রেখেছে। অভাবের অ্যানিমিয়ায় আমার সব ক্ষমতাকে কেড়ে নিয়েছে। কিন্তু লালচ পোকার দংশনে আমার হৃদপিণ্ডটাকে শেষ করে দিতে পারেনি। তিথি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে তাকে গিয়ে বলবো, তিথি ও পথ তুমি ত্যাগ করো, আর কিছুদিন অপেক্ষা করো, একটা ভালো কাজ জোগাড় করে তোমাকে বধূর মর্যাদা দিয়ে এখান থেকে আমি নিয়ে যাব। তুমি মন থেকে মুছে ফেলো তীর্থ, কারণ তিথির জীবন থেকে ঘর বানার স্বপ্ন অনেকদিন আগেই মুছে গেছে। আপনি কি সেই করুণা বৌদি কথা বলছেন? কেন চিনতে পারছো না বুঝি? করে চিনতে পারবো করুণা বৌদি? তোমার এই পোশাক আশাক পাল্টে যাওয়ার সাথে সাথে তোমার কথাবার্তাটা যে অনেক পাল্টে গেছে। বেলা যখন 9টা বাজে তখন ঘড়ির কাঁটা কি 6টার ঘরে থাকে না? সেই জন্যই বুঝি আজ তোমার পরনে নতুন দামি শাড়ি উঠেছে। তেলের অভাবে যার মাথার চুল রাব হয়ে থাকতো, আজ তিথির অ্যাডভান্সের টাকায় কিনা শ্যাম্পু করা চুল ফুরফুর করে উঠছে। তা তো উঠবেই। কুড়ে ঘরে বাস্তব সংসার বাবু, সুখের স্বর্গে ওঠার আশা করো কি করে? এখনো তো পুরো টাকাটা অ্যাডভান্স পাইনি। আগে দিয়ে গেছে 10,000 আর আজ আসবে পুরো 20,000। এই নিন ম্যাডাম, টাকাগুলো খুলে নিন। নিও না বৌদি, নিও না। সমরেশ সামন্তর ওই টাকাগুলো তুমি নিও না। ওনাকে এখান থেকে চলে যেতে বলো। আমি অভিনয় করতে যাব না। কি বললি? অভিনয় করতে যাবি না? টাকাগুলো ফেরত পাঠিয়ে দেবো। দয়া করে মা লক্ষ্মী অভাবের সংসারে এলো, তাকে আমি ফেরত পাঠিয়ে দেবো। মামা বাড়ির অবদ অভিনয় তুমি করতে যাবে
না করুণা না, এতখানি অবুঝ তুমি হইও না। দিদি পুতি করছি তখন তখন তুমি তোমার লোভের ছুরি দিয়ে ওই হতভাগিনী মেয়েটাকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরো না, খুঁচিয়ে খুঁচিয়ে মেরো না। তাছাড়া যে মেয়েটা কখনো অভিনয় করেনি, কিসের স্বার্থে এতগুলো টাকা অফার দিয়ে দিদিকে এখান থেকে নিয়ে যাচ্ছে সেটা কি বুঝতে পারছো না করুণা বৌদি? এই ঝগড়া, তুই শালা আমাদের নারী কল্যাণ সেবা সমিতির সম্বন্ধে কতটুকু জানিস? হ্যাঁ ম্যাডাম, আপনার ননদকে একটু সেজে গুজে রেডি হতে বলবেন। আমি ততক্ষণে আমার গাড়ির ড্রাইভারকে টিফিনের পয়সাটা দিয়ে আসি। তোমরা কেউ জানো না, কিন্তু আমি জানি সেদিন শয়তান সমরেশ সামন্তের সঙ্গে ক্ষণিকের আলাপে আমি উপলব্ধি করতে পেরেছি ওই নারী কল্যাণ সেবা সমিতি যুবতী নারীদের নিয়ে ছিনিমিনি খেলার একটা গোপন আড্ডা। সমরেশ সামন্ত লোকটা আসলে একটা শয়তান, লম্পট, চরিত্রহীন। বললি যে এতগুলো টাকা খরচ করে তোর সুখের সেতু বন্ধন করে দুঃখের বৈতরণী পার করতে চাইছে, সে তোর কাছে লম্পট। যে ছোড়া তোর অবুঝ মনের সবুজ স্বপ্নটাকে ভেঙে দিতে চাইছে, সে তোর কাছে ধোয়া তুলছে। শোন সর্বনাশী, আমার শেষ কথা শুনে রাখ, সংসার কর্তব্য পালন করতে সমরেশ সামন্তের প্রস্তাব তোকে মেনে নিতেই হবে। আর তা না হলে তীর্থকে নিয়ে যে ঘর বানার স্বপ্ন দেখছিস, তে রাত্রি পেরোবে না, তুই তার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। কি চলো ভেঙে পড়ো না তিথি, ভেঙে পড়ো না, ধৈর্য ধরো, শক্ত হও। বিশেষ করে তিথি, এই কঠিন দিব্যি না আমার কিছুই করতে পারবে না। দেখো না তিথি, তোমরা ওই আমার দাদা বৌদির বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে যেতে পারোনি বলে আমার বৌদি তোমার জন্য এই মিষ্টি পাঠিয়েছে। এই দেখো তিথি, আরো একটা জিনিস জেনেছি তিথি, তোমার এমএ ভর্তি হওয়ার ফর্ম। ভয় নেই তিথি, এই তীর্থঙ্কর থাকতে তার তিথিকে কেউ কেড়ে নিতে পারবে না। কি হলো তিথি, আমি এতগুলো কথা বলে যাচ্ছি, তুমি কিছু বলছো না, তাহলে কি তুমি? খেয়ে নে বোন, খেয়ে নে। তীর্থ তোর জন্য কত যত্ন করে ওই খাবারগুলো এনেছে, ওই খাবারগুলো তুই খেয়ে নে বোন। ওর এই ভালোবাসার খাবার আমি খেয়ে না পারি। তিথি, তাহলে এই ফর্মটা? এই ফর্মের আমার কোনো প্রয়োজন নেই। ফর্মটা তুই ছিঁড়ে দিলে তিথি। তাহলে তুমি এমএ ভর্তি হবে না? না, আমি সিনেমায় অভিনয় করতে কলকাতায় যাব না, কলকাতায় তোর যাওয়া হবে না। টাকা নিয়ে গাড়ি নিয়ে যখন এসেছে তখন আমি অভিনয় করব। তুমি জানো না তিথি, ওই লাইনটা ভালো নয়। ভালো মন্দ সেটা আমার পার্সোনাল ব্যাপার, আপনি বলে দেবেন কে? তিথি, আচ্ছা, আপনি কি ভেবেছেন বলুন তো, সেদিন আমাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করেছিলেন বলে আজকে তার প্রতিদান চাইছেন? তুই কি পাগল হয়ে গেলি তিথি? না, পাগল আমি হইনি, পাগল হয়েছে এই ভদ্রলোক। আমি সিনেমায় নামলে আমার বাড়ি হবে, গাড়ি হবে, কত প্রডিউসার আমাকে সমাদর করবে, সেটা এই ভদ্রলোক সহ্য করতে পারছে না। তিথি, তিথি, তুমি এত বড় কথা আমায় বলতে পারলে? একবার আমার সামনে আমার চোখে চোখ রেখে বলো না তিথি, আজ যে কথাগুলো তুমি আমায় বললে, সে কথাটা কি তোমার মনের কথা? আপনার কোন প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তিথি! আপনি যান। আর শুনুন, আর কখনো এখানে এসে আমাকে বিরক্ত করার চেষ্টা করবেন না। তিথি, কি বললি তিথি? তীর্থ তোকে বিরক্ত করতে আসে? এত বড় কথাটা তুই ওকে বলতে পারলি? তোদের এত দিনের মধুর সম্পর্কটাকে তুই নিজের হাতে ছিন্ন করে দিলি। তুমি চুপ করো দাদা, দয়া করে ওনাকে এখান থেকে চলে যেতে বলো। বেশ, আমি চলে যাচ্ছি তিথি, তবে যাওয়ার সময় তোমাকে শেষবারের মতো একটা কথা জানিয়ে যাচ্ছি দিদি, তুমি যে কোনো কারণেই হোক আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করতে চাইলেও আমি কিন্তু তোমার স্মৃতি কখনো মন থেকে মুছে ফেলতে পারবো না, কারণ তোমার ভালোবাসা বুকে নিয়ে আমি আজীবন তোমার জন্য অপেক্ষা করে থাকবো দিদি। তবু আর আমি তোমায় বাধা দেবো না দিদি, আর আমি তোমায় বাধা দেবো না। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে, সুখ যদি এসেছিলে কেন চলে
প্রতিশোধ নিলে ভেঙে গেল ঘর, হলাম যা যাব ভেঙে গেল ঘর, হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, তীর্থ কি পেলাম প্রতিদানে। আমি নিজেকে বলিদান দিয়ে দাদা বৌদির সংসারে সন্ধি পুজোর মঙ্গল ঘন্টা বাজিয়ে দিলাম। তাই ওই পল্টন বাবুর হাত ধরে সিনেমায় অভিনয় করতে আমি কলকাতায় চললাম। কালের বিবর্তনে প্রত্যেকটা সংসারে চলছে আজ পরিবর্তনের খেলা। যে যার আপন পথে চলছে, কেউ কাউকে মানছে না, কেউ কারো কোনো কথা শুনছে না। বাবা! বলে দীপঙ্কর, খানিকটা শীষে গলিয়ে আমার কানে ঢেলে দিতে পারিস বাবা, যাতে আমার শ্রবণ শক্তিটা বন্ধ হয়ে যায়। কেন বাবা? শুভ আর মেজো বৌমা তোদের নামে আজে বাজে কথা বলছে, তা যে আমি সহ্য করতে পারছি না বাবা। বাবা, আপনি তো আপনার বড় ছেলেকে চেনেন, আমাকে চিনতে নিশ্চয় আপনার ভুল হয়নি। কাজেই ওদের মুখে আজে বাজে কথা শুনে আপনি নিজেকে কষ্ট দেবেন না বাবা। পারছি না বড় বৌমা, পারছি না। মেজো বৌমার সুতীক্ষ্ণ বাক্যবান আমাকে দিনে দিনে অসহায় করে তুলছে বাবা! তাই তোমার ভয় হয় এই বৃদ্ধ বয়সে রাস্তায় নেমে আমাকে ভিক্ষা চেয়ে বেড়াতে না হয়। বাবা, আপনি কাঁদছেন? কান্না থামিয়ে দাও দোলা, কান্না থামিয়ে দাও। মায়ের মতো আঁচল দিয়ে ওই জ্ঞান বৃদ্ধ অসহায় শিশুর দু চোখের জল মুছিয়ে দাও, আর মনে মনে ঠিক করে নাও পরাশরার মৎস্যগন্ধার স্বপ্নে দেখা সেই শিশু বেদ্যভ্যাস। আমরা অন্য বেদ্যভ্যাস চাই না, আমরা অন্য বেদ্যভ্যাস চাই না। ওরে দীপঙ্কর, আজ আমাদের বড় দুঃসময় বাবা, এই দুঃসময়ে কে আমাকে দেখবে? আমরা দেখো বাবা, আমরা দেখবো। বাবা মা বেঁচে থাকতে ছেলের এত দুর্ভাবনা কেন? বৌমা! ঘুমিয়ে পড়ুন বাবা, ঘুমিয়ে পড়ুন। মায়ের কোলে মাথা রেখে আপনি ঘুমিয়ে পড়ুন। খাদুদা, ও খাদুদা, বাবার ঔষধটা দিয়ে যাও। ঘুমোবার আগে বাবাকে ঔষধটা খাইয়ে দেবো। বৌমা! ঘুমের দেশে ঘুম পড়িরা আই রে খোকার চোখে। ঘুমের দেশে ঘুম পড়িরা আই রে খোকার চোখে। ঘুমের দেশে নিয়ে যা আমার খোকাকে। ঘুমের দেশে নিয়ে যা আমার খোকাকে। ঘুমের দেশে ঘুম পড়িরা আয় রে খোকার চোখে। ঘুমের দেশে ঘুম পড়িরা আয় রে খোকার চোখে। কি বিউটিফুল সিন! তা খাদুদাকে ঔষধ আনতে না বলে মো আনতে বললেই পারতে। ছেলের হাতে মোটা ধরিয়ে দিয়ে বাকি কাজ হাসিল করে নিলে ভালো হতো। মেজো ঠাকুরপো, তোমার কি মাথার ঠিক নেই? কার সামনে কাকে তুমি কি কথা বলছো সেটা তোমার খেয়াল নেই? কি করে খেয়াল থাকবে, কি করে মাথা ঠিক থাকবে? তুমি আর দাদা আমার বাবাকে নিয়ে যাই না তাই করে বেড়াচ্ছ। মেজো ঠাকুরপো, আমরা তো থাক থাক, আর শাক দিয়ে মাছ থাকতে হবে না। তোমরা মনে করো না
যে তুমি দাদা তীর্থ ছাড়া বাবার আর কেউ নেই। শুভঙ্কর, ওরা আপনাকে একটার পর একটা কাজ হাসিল করে নেবে, আর আপনি কোনো কাজে প্রতিবাদ না করতে পেরে প্রভা যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর গলি ডলে পড়বেন। কিন্তু না বাবা, আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেবো না বাবা। বৌমা, উপায় নেই, উপায় নেই বৃদ্ধ শাহজাহান। আগ্রার দুর্গে নজরবন্দি থেকে আওরঙ্গজেবের ভয়ে তিনি যে কথা জাহানারাকে বলেছিলেন, তেমনি করে সেই কথা আপনি আমাকে বলুন। পালিয়ে যাও, পালিয়ে যা জাহানারা, দিল্লি থেকে নয়, আগ্রা থেকে নয়, তাম হিন্দুস্তান ত্যাগ করে তুই এখান থেকে পালিয়ে যা। কিন্তু বৌমা, শাহজাহানের যে তাজমহল ছিল, যার দিকে তাকিয়ে সে সব কিছু ভুলে থাকতো, কিন্তু আমার তো কোনো তাজমহল নেই।